বর্তমানে অনেক মেয়েই হাজবেন্ডকে ডিভোর্স দেয় কাবিনের টাকার জন্য। আপনারা কি জানেন আমার যে ডিভোর্স হয়েছিল আমি একটা পয়সা নেইনি, 1 টাকাও না। না, আমার কাবিন ছিল 4 লাখ টাকা, আমি পুরো টাকাটা মাফ করে দিয়েছিলাম, আমার মেয়ের ভরণ পোষণ সহ সবকিছু মাফ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যারা আমি ভালোবাসছি, সংসার করতে আসছি, সংসারই তো হলো না, আমি টাকা দিয়ে কি করব? আমি তো সংসারই হয়নি। আচ্ছা, মাথায় কাপড় দিলে কি সে ফেরেশতা হয়ে যায়? অবশ্যই না। আমার গেট আপ দেখে আমাকে জাজ করতে আসবেন না, আমি মানুষটা কেমন এইভাবে জাজ কয়টা মেয়ে সংসার টিকানোর জন্য 15 বছর যেখানে সংসারই নেই, বারবার মানে 15 বছর আমি রিলেশন থেকে ধরে ফেলেছি, 13 বছর সংসারই নেই, সেখানে কিভাবে সংসার টিকানোর জন্য বারবার চেষ্টা করে? কে করে বলেন তো? যেখানে সংসার থাকে সেখানে মানুষ চেষ্টা করে, আমার তো সংসারই থাকে না, তারপরও চেষ্টা করেছি। আপনাদের আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি বাস্তবিক লাইফেও মানুষের অনেক কথা শুনেছি, অনেকেই বলছে এর সংসার থাকে, ছাড়ে, আবার আসে। আমার পরিস্থিতিটা কি আপনারা কখনো চিন্তা করেছেন আমি কিভাবে ফেস করছি? আমি আমার সন্তানের দিকে তাকিয়ে সংসারটা বারবার টিকাতে চেয়েছি, আমার সংসারটা টিকে নেই। ওই মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবেসেছি, কিন্তু সে আমাকে বারবার কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে। তো আপনাদের কথাগুলো না, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব কষ্ট লেগেছে, এবং আমার এই পর্বটা আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে আমি আগে এটা শ্যুটটা করিনি। আপনাদের এই কমেন্টগুলো দেখার পর মনে হলো যে একই সাথে আমি এটার অ্যান্সারটাও দিতে পারবো। আচ্ছা, আপনারা অনেকে বলেছেন যে 100 প্রেমের যে ব্যাপারটা, এটা মিথ্যা। আচ্ছা, আমি কি ওখানে কোথাও বলেছি যে 100 প্রেম একসাথে করেছে? আমি বলেছি দীর্ঘ 12-13 বছর যাবৎ আমি প্রায় 100 মেয়ের সাথে সম্পর্ক ধরেছি। আপনারা কিভাবে ধরলেন যে 100 প্রেম একসাথে করেছে? আপনি পারবেন 100টা প্রেম একসাথে করতে? পারবেন না, কেউই পারবে না। তো অবাস্তব কথা কেন আমি বলতে যাব? আরেকটা কথা, অনেকেই বলেছেন আমি খারাপ। আচ্ছা, সম্পর্ক টিকানো, সংসার টিকাতে যাওয়াটা কি ভুল? আমার লাইফে জানেন আমি অনেক কিছু সহ্য করেছি। আমি যখন ডিভোর্স দেইনি তখন মানুষ আমাকে বলেছে কেন ডিভোর্স দেই না। যখন ডিভোর্স দিয়েছি তখন মানুষ বলেছে আমি ডিভোর্সি। যখন আমার ডিভোর্স হয়েছে, আমি আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যারা আমাকে চিনে তারা জানে আমি স্টিল নাও এখনও রাস্তাঘাট ভালো মতো চিনি না। জানি আপনারা এখানেও ব্যাড কমেন্ট করবেন, এটা নাটক, বাট এটা নাটক না। আমাকে যারা চিনে তারা ভালো মতো জানে। ইভেন ভাইয়ার অফিসে এসেছি, আমি মনে হয় 50 বার ফোন দিয়েছি, লোকেশন চিনি না দেখে। তো আমি যদি না চিনি, আমার সাথে যদি কাউকে দেখে, আমার ছোট ভাই হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার মামা হতে পারে, মানুষ একটা খারাপ মন্তব্য করে কেন জানেন? আমি ডিভোর্সি। তো ডিভোর্স হওয়ার পর মানুষ এরকম মন্তব্য করছে। আর আপনারা অনেকে বলছেন, আমি আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব আগে। আপনারা অনেকে বলছেন মাথায় কাপড় দেয় না। আচ্ছা, মাথায় কাপড় দিলে কি সে ফেরেশতা হয়ে যায়? অবশ্যই না। আমার গেট আপ দেখে আমাকে জাজ করতে আসবেন না, আমি মানুষটা কেমন এইভাবে জাজ করেন। আর মাথায় কাপড় দেওয়ার ব্যাপারে আমি একটুখানি বলি, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, এই জন্য আমি সবসময় মাথায় কাপড় রাখতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। আরেকটা কথা, আপনাদের সবাইকে অনুরোধ করব, আবার অনুরোধ করব, প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আপনাদেরও পরিবার আছে, আপনার বোন, আপনার মা বা কারোর সাথে যদি এরকম হতো আপনাদের কেমন লাগতো বলেন? খারাপ মন্তব্য করা অনেক ইজি, কিন্তু তার জায়গাটা থেকে বোঝাটা অনেক কঠিন। আমিও ফেসবুক চালাই, আমিও অনেক ভিডিও দেখি, আমারও অনেক কিছু অনেক সময় অনেক রকম লাগে। কই, আমি তো কাউকে মন্তব্য করি না। যেটা ভালো লাগবে না ইগনোর করতে শিখেন। অ্যাটলিস্ট সেটাতে আপনার কোনো ক্ষতি না হলেও, আপনি কারো ক্ষতি না করলেও, আপনি সেখানে কারো উপকার করতে না, সরি, সেখানে কারো আপনি উপকার করতে না পারলেও কারো ক্ষতি হবে না। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। আমি আসলে আজকে একটু এক্সাইটেডও, কারণ আমি আসলে আপনাদের খারাপ মন্তব্যে না অনেক কষ্ট পেয়েছি। প্লিজ কাউকে ভাবে কষ্ট দিবেন না, অনেক বলে ফেলছি। এবার আমি আমার স্টোরিতে আসি। আচ্ছা, আমার সম্পর্কের মাঝখানে আমার যিনি হাজব্যান্ড ছিলেন, আপনারা আরেকটা কমেন্ট করেছিলেন, সরি আমি আবারও মিস্টেক করছি। আপনারা কমেন্ট করেছিলেন আমার এইজের ব্যাপারটা। আমি 2010 থেকে 2025 পর্যন্ত গল্প বলেছি। 2010-এ আমার বয়স নিশ্চয়ই এত ছিল না, এখন আমার বয়স 27 বছর। আমি রিভিল করে দিচ্ছি, যেটা সত্যি সেটা সত্যি। আমি আগেই বলেছি মিথ্যা বলতে পছন্দ করি না। এখন আমার বয়স 27 বছর। 2010-এ কি 27 ছিল? অবশ্যই না। 2010-এ ছিল আমার বয়স 13 বছর। তো আমি আমার সেটার কথাই বলেছি, তখন আমি পিচ্চি ছিলাম, এবং 2013-তে যখন আমার বয়স মাত্র 16 বছর, আমি তখন বিয়ে করেছি। আশা করি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার আমি দিতে পেরেছি।
একটা ভাইয়া কমেন্ট করেছিল যে এইজ এত কম হলে কিভাবে এত ক্লোজ হয়। আমি কি বলেছি আমি তখন ক্লোজ হয়েছি? আচ্ছা যাই হোক, আপনাদের সব অ্যান্সার আমি দিয়েছি, এবার আমার কাহিনীতে আসি। হ্যাঁ, 2015-তে আমার যখন বেবি হয়, বেবি হওয়ার 7-8 মাস পরে আমি আরেকটা বেবি কনসেপ্ট করি। তখন আমার যিনি হাজব্যান্ড, আমি আগের স্টোরিতে বলেছি যে আমার যে প্রথম বেবিটা আছে এটা ওরা মেরে ফেলার ট্রাই করেছে, কিন্তু আমার এইজ কম থাকাতে, মাত্র 16 বছর থাকাতে এবং আমার অলরেডি 4-5 মাস হয়ে যাওয়াতে তারা আর কি আর ওটা অ্যাবর্শন করতে পারে না এবং ডাক্তার ডিরেক্টলি বারণ করে দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমার যিনি হাজব্যান্ড আছে সে আমার উপর বিভিন্ন অত্যাচার করে এবং আমার এই বেবিটা যখন তার ফ্যামিলি জানতে পারে তখন কিন্তু তারাও তার উপর অনেক ধরনের চিল্লাচিল্লি, মারধর, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা হয়। এটা গেল আমার প্রথম বেবি। এরপরে আমার আরও 5টা বেবি তারা নষ্ট করেছে। 6টা টোটাল? না, আমার প্রথম বেবিটা তো আছেই। আমার মেয়ের বয়স এখন 10 বছর, ঠিক আছে? তো আমার এরপরে আরও 5টা বেবি ওরা নষ্ট করছে। মাই গড। এবং 5টা বেবির মধ্যে একটা বেবি ছিল 4 মাসের, প্লাস 4 মাস, ঠিক আছে? আর বাকিগুলো সব 1 মাস 1.5 মাসের। এটা কি আপনার সম্মতিতেই হয়েছিল? না না, একটাও আমার সম্মতিতে হয়। আপনি জানতেন যে এটার ওষুধ খাওয়াচ্ছে? হ্যাঁ, এটা জানতাম, কারণ সে আমাকে বারবার ফোর্স করেছে, এটা না করলে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, থাকবে না। এবং আমি তার হাতে পায়ে ধরে অনেকবার কান্নাকাটি করেছি। এবং আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমার 4 মাস প্লাস যে বেবিটা মারা হয়েছে সেটা আমার মেয়ে হওয়ার 7 থেকে 8 মাস পরে। তো ওই বেবিটা হওয়ার পর আমি আসার পর আমি তাকে অনেক রিকোয়েস্ট করি, তার পায়ে পর্যন্ত ধরে সে আমাকে মারধর করে এবং তার বোন এবং সে মিলে লোকাল একটা হসপিটাল, আমি লোকেশনটা বলতে পারবো না যেহেতু আমি রোডঘাট ওই সময় আরও চিনতাম না, এখন যতটুকু চিনি তখন আরও চিনতাম না, লোকাল একটা হসপিটালে নিয়ে যেয়ে তারা একদম লোকালভাবে খুবই কম টাকায় উইদাউট অ্যানেস্থেশিয়া আমাকে ওটা নষ্ট করায়। আমার তো প্রচুর পেন হয়। জি, আমার খুব কষ্ট হয়েছে এবং তারা আমাকে ডাক্তারকে রিপোর্ট পর্যন্ত দেখাতে দেয় নাই যে আমার এটা 4 মাস প্লাস, ডাক্তারকে বলতে পর্যন্ত দেয় নাই। তারপর ওই বেবিটা নষ্ট করার পর বাসায় যখন আসি আমার হাজব্যান্ড আমাকে বাসায় ওভাবে ফেলে থুয়ে চলে গেছে। আমি অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলাম, সে ছিল না আমার পাশে। এটা গেল আমার বেবি নষ্টর কাহিনী। এছাড়া আরও 4টা বাচ্চা নষ্ট করেছে যেগুলো সব 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম, যেগুলো একটা কিট টাইপের, এমআর কিট না সামথিং এরকম টাইপের একটা নাম, ওটা খাওয়ায় খাওয়ায় নষ্ট করছে। এবং তার কারণে আমি এখন অসুস্থ। এত বছর পরে এসে আমি এখন দেখি যে আমার পেটে চাকার মতো পিণ্ড ধরা পড়েছে, যেটাকে এন্ডোমেট্রোসিস বলে, এটা ধরা পড়েছে। এবং আমি যখন আমার প্রিভিয়াস লাইফ ডাক্তার যখন জানলো তখন বললো যে এটার কারণেই মেইনলি এটা হয়েছে, ঠিক আছে? এতে কি হয়? এটা পেটে ইউট্রাসের আশেপাশে মেবি চাকার মতো পিণ্ড, এবং এটা অনেক পেইনদায়ক, মেয়েদের ক্ষেত্রে অনেক পেইনদায়ক হয়, পেটে অনেক ব্যথা করে এবং প্রচন্ড ব্লিডিং হয়, মানে পিরিয়ডে ঝামেলা হয়। জি, আর এটা পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম করে, মানে বাচ্চা নিতেও ঝামেলা হয়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এটা টাইম মতো ট্রিটমেন্ট না হলেও তো সমস্যা। এখন যেটা সমস্যা হয়ে গেছে, আপনারা তো মজা নেন, আপনাদেরকে বলি, যেটা সমস্যা হয়ে গেছে, আমার তো মা নেই, ফ্যামিলিতে কেউ নেই। তো ডক্টর আমাকে বলছে হয়তো অপারেশন লাগতে পারে, যদি অপারেশন লাগে আমাকে দেখবে কে? আমি আমার জায়গা থেকে আমাকে যদি জ্বর আসে, আমাকে জ্বর দেখারও মানুষ নেই। আচ্ছা আপনারাই বলেন তো, আমার মতো পরিস্থিতি থাকলে আপনারা কি রিলেশনে জড়াতেন না? অবশ্যই জড়াতেন, আমি জড়াইনি। তারপরে আপনারা এসে বলেন কি জানেন, বলেন যে আমি খারাপ। আপনারা এসে বলেন আমি আরো রিলেশন করেছি। আচ্ছা আমার জায়গা থাকলে আপনি কি করতেন বলেন? আমি তো রিলেশনে জড়াই নাই, জানেন আল্লাহ সামনে কি লিখে রেখেছে, বাট আমি কাউকে বিশ্বাসই তো করি না এখন, ঠিক আছে? আমার জায়গায় থাকলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেন না, আমি কাউকে বিশ্বাস করি না, আমি অনিয়ারে বলছি, আমি কাউকে বিশ্বাস করি না। যাই হোক, এরপরও আপনারা বলবেন আমার মন মানসিকতা খারাপ, বলেন, আপনাদের আল্লাহ মুখ দিয়েছে, আপনারা বলেন, বাট কাউকে এত কষ্ট দিয়েন না যে তার চোখের পানির হিসাব আবার আপনাদেরকে দিতে হয়। এমনি অনেক কষ্টে আছি, পারলে আমার জন্য দোয়া করবেন, যদি না পারেন প্লিজ খারাপ কিছু বলবেন না, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব কষ্ট হয়। আচ্ছা আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করি,
আমার যে ডিভোর্স হয়েছে আপনারা অনেকেই বলেছেন আমি খারাপ। আচ্ছা, বর্তমানে অনেক মেয়েই হাজবেন্ডকে ডিভোর্স দেয় কাবিনের টাকার জন্য। আপনারা কি জানেন আমার যে ডিভোর্স হয়েছিল আমি কাবিন তখন একটা একটা ব্যবসা। পয়সা নেইনি। 1 টাকাও নাও না। না, আমার কাবিন ছিল 4 লাখ টাকা, আমি পুরো টাকাটা মাফ করে দিয়েছিলাম এবং আমার মেয়ের ভরণ পোষণ সহ সবকিছু মাফ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যারা আমি ভালোবাসছি, সংসার করতে আসছি, সংসারই তো হলো না, আমি টাকা দিয়ে কি করব? আমি তো সংসারই হয়নি। আচ্ছা, এত কিছুর পরেও যখন দ্বিতীয়বার সে আমার লাইফে আসছে, কাবিন কত করেছি শুনবেন? আমি করতে চেয়েছিলাম 100 টাকা, তো পরে আমার ফ্যামিলি খারাপ বলবে দেখে সে 1 লাখ টাকা কাবিন করে, যেখান থেকে 50,000 টাকা অলরেডি হুসুল ধরে, যদিও 1 টাকাও আমি নেইনি। তাহলে থাকে কত? 50,000 টাকা, তাই না? এই 50,000 টাকাও আমি তাকে বলেছি যদি ছেড়ে দিতে চাই আমি মাফ করে দিব। আর সে আমার সাথে থাকবে না, সে অলরেডি বলেছে। আমি কি জোর করে থাকবো? তাহলে কি বলবো বলেন? একটা পুরুষ বারবার আমার জীবনে আসে, আমি একটু শক্ত হই, আমাকে বারবার দুমড়ায় মুচড়ায় ভেঙে আবার চলে যায়। এখন আপনি বলবেন সুযোগটা আমি দিয়েছি। হ্যাঁ, আমি তো দিয়েছি, কারণ মানুষটাকে আমি ভালোবাসতাম। আমি তো দিয়েছি, মানুষটা আমার সন্তানের বাবা। আপনারা কি করতেন? আরেকটা বিয়ে করা সমাধান? আমার কাছে মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে পুরোনো মানুষটাকে ঠিক করার চেষ্টা করেছিও, বাট এখন আমি ব্যর্থ। আপনাদের আরেকটা জিনিস বলি, আমি যখন আগে এফএম শুনতাম ফোনে, আমার খুব ইচ্ছা ছিল যে আমার জীবনের গল্পটা আমি এসে বলবো, কিন্তু আমি তখন জানতাম না যে আমার জীবনের গল্পটা এভাবে বলতে হবে। আমার যিনি হাজবেন্ড, আমার বাচ্চার বাবা, ওকে আমি অনেকবার বলেছি আমাদের যখন এন্ডিংটা সুন্দর হবে আমাদের স্টোরিটা যে বলবো। অনেক ইচ্ছা ছিল, যখন রিলেশন ছিল তখন থেকেই বলতাম, কিন্তু কে জানতো বলেন আমার জীবনের এন্ডিংটা তো সুখের না। আমার জীবনটা তো এরকম হতে না। আল্লাহ চাইলে আমার জীবনটাও সুখের হতে পারতো। যাই হোক, আমি হয়তো অনেক কাহিনী মিস করে যেতে পারি, বাট আপনাদেরকে বলবো যে একটা মানুষকে নিয়ে প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আমার 15 বছরের গল্প, সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত এবং বর্তমানেও। আমি কি 15 বছরের গল্প একদম মানে হুবহু সাজিয়ে বলা সম্ভব? আপনি পারবেন? এটা কি কোনো লেখা উপন্যাস? এরপরে উপন্যাস না। কি কি অবস্থা বোন, এখন কেমন আছে সব? এখন আসলে ভাইয়া আগের মতোই আছে, কিন্তু সমাজের থেকে না আমি দূরে সরে গেছি। মানুষ না বিভিন্ন রকম কথা বলে যেটা আমি নিতে পারি না। আমি আরেকটা জিনিস বলি ভাই, আমি 2022-এ প্যানিক অ্যাটাক করি। তো প্যানিক অ্যাটাকের পর থেকে আমার যে প্রবলেমটা হয়, আমি স্ট্রেস নিলে আমার হাত পা কাঁপতে থাকে, আমি নিতে পারি না। ইভেন আমার এবার যখন রিলেশন আবার ধরা পড়ে, আমি ফোনটা এরকম কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল। তো আমি অনেক কষ্ট পেয়েছি, বাট আসলে বলে লাভ নেই তাদের। সে কোনো চেঞ্জ নাই তার ভিতরে এবং সে কোনো যোগাযোগের চেষ্টাও করে নাই। সে তার রিলেশন নিয়ে ভালো আছে। আর আমার যদি জীবন বলেন, আমার জীবনটা জাস্ট আমার মেয়ে কেন্দ্রিক, আর কোনো কিছু নাই। শুধু চেষ্টা করতেছি আল্লাহ যেন একটু সুস্থ রাখে, একটু ভালো থাকি আমার সন্তানকে নিয়ে, একটু অ্যাটলিস্ট যত কষ্ট করছি অতটা কষ্টের জীবন থেকে একটু ভালো জীবন থাকুক। সংসার চলছে কেমন করে? টাকা পয়সা, খাওয়া দাওয়া? আমার আমি আগে বলেছি যেহেতু স্থানীয় আমার বাবার বিজনেস আছে, ওভাবে চলছে, কিন্তু আমার বাবা আমার উপর রাগ। স্বাভাবিক। তো রাগ হওয়ার কারণে যেটা হয়েছে, আমার মেয়ের খরচটা দিলেও আমার খরচটা আমাকেই বহন করতে হবে। আর আমাকে যেহেতু বহন করতে হবে, এই জন্য আমি চাকরি ট্রাই করছি। আবার মাঝখানে করতাম চাকরি, বাট এখন আবার মাঝখানে যেহেতু এইসব ঝামেলার কারণে বন্ধ গিয়েছে, এখন আবার চেষ্টা করছি। আশা করি ভালো একটা চাকরি পেলে আবার জয়েন করব। আর পাশাপাশি যেহেতু গ্র্যাজুয়েশনটা মাত্র কমপ্লিট করেছি, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ট্রাই করব। বাকিটা আসলে আল্লাহ জানে, আল্লাহ কি রেখেছে। কি আমাদের শোয়ের মধ্যে দিয়ে কারো কাছে চাকরি? আমি যে বাপ ছাড়া বড় হইছি বা কিছু হইছি বা কিছু, জাস্ট সেই দিনের ফোনটা আমি ভেঙে যাই, একদম ভেঙে যাই। এবং সব বাবা বাবা হয় না। এই বাবা ব্যাপারটা আমাকে খুব নাড়া দিত, ভালো ব্যাপার হোক খারাপ ব্যাপার হোক। আচ্ছা তাহলে কি তুমি মিথ্যা বলছিলে আমাকে এগুলা সব? আমাকে এই কথাটা কেন শুনতে হইলো যে তুই কি পাগল, তোর মাথায় কাজ করে না, তুই এগুলো কেন বললি? তো একটা মানুষ যখন বলে বাবা মারা গেছে, তখন ওটা আপনার কাছে আর কেয়ার করে না। যে প্রয়োজনে ব্রোকেন ফ্যামিলি হয় অ্যান্ড বাচ্চারা সাফারার হয়,
3টা ফ্যামিলি করছেন, 3টা ফ্যামিলিতে 3টা বাচ্চা, ওই ফ্যামিলিতে 2টা বাচ্চা। আমার ওই ভাই বোনদের জন্য অনেক ফিল হয় যে তোদের বাবা যা করতে না পারছে, আমি যদি পারি, আমার ওই সামর্থ্য হলে আমি সবাই নিয়ে ওরকম করবো, আমি একসাথে থাকবো, আমার ইচ্ছা এটা। চেনা যে মুখ, যে মুখের হাসি আপনাকে ভাবায়, প্রেমে পড়ায়, সেই হাসির পেছনের গল্পটা কি আপনি জানেন? কতটুকু কান্না থাকে, কতগুলো পাহাড় থাকে দুঃখের, কতগুলো নদী থাকে পরিশ্রমের, কিংবা কতগুলো ঝড় থাকে লন্ডভন্ড করে দেওয়ার। সাদিয়া ইসলাম লামিয়া নামটা আপনি চেনেন? মুখটা তো অবশ্যই চেনেন বাংলাদেশি হলে। এই মুখের পেছনের গল্পটা আজকে আপনি দেখতে শুরু করলেন। আমরা চেষ্টা করছি সত্যিকার সত্যটা তুলে ধরার জন্য, নির্ভেজাল, আনএডিটেড। বাকিটা অটপটে, খুব চঞ্চল, গণমাধ্যমে মিডিয়াতে সবেমাত্র এসছো, খুব বেশি দিন হয় নাই, কিন্তু তার মধ্যে অনেক পরিচিতি, অনেক নাম, অনেক জায়গা থেকে ডাক শুরু হয়েছে। সেই থেকে সুপারস্টার পর্যন্ত হওয়া, বিয়ে থা করা, এবং একটা দীর্ঘ সংগ্রাম করা, আর আজকের জায়গায় প্রতিটা স্টেপ আমি জানি কিছুটা। আমার ধারণা অধিকাংশ মানুষই জানে না। তোমার যে হাসি দেখে মানুষ, যে সুন্দর চোখ দেখে, চোখের নিচে কান্নার জল কেউ দেখে না। আমি সত্যি জানতে চাই একদম, তুমি শুরু থেকে আমাকে বলবা তোমার জীবনের। আমরা যেদিন শ্যুট করছি সেদিন বাবা দিবস, সবাইকে বলি, সো আমি চাই ওখান থেকেই শুরু করবো। তার আগে হচ্ছে ভাইয়ার ফ্যান ফলোয়ার্সদের আসসালামু আলাইকুম। অ্যান্ড আমি সাদিয়া ইসলাম লামিয়া। আর একটু আগে ভাইয়া যেটা বললো সুপারস্টারে আজ পর্যন্তও যেতে পারিনি, আর ওরকম যাওয়া পসিবলও না আমার দ্বারা মনে হয়। আমি হচ্ছে, আমার কাছে এখন মনে হয় আমি আসলে গুড ফর নাথিং। ভাইয়া যে এই সময়টার কথা বলছিল সেটা 2015 আর ভাইয়া বললেন যে আপনি অনেক কিছুই জানেন। আমি মানে কিভাবে জানেন আমি কি কিছু বলেছি সেরকম কিছু? আপনাকে আমি অনেক দিন যাবতই চিনি, বাট অ্যাডেড খুব কম সময়। বাট ওরকম কি কোনো Circle তো কথাবার্তা একই। হয়েছে? না, তোমার সাথে আমার কথা হয়নি, কিন্তু সার্কেল তো একই। আমি খুব অবাক হলাম যে ওরকম বলাও কিন্তু হয়নি। আমি জাস্ট বলেছি হ্যাঁ ভাইয়া আমরা বসবো একদিন, বা কি পারপাস বা কিছু, এগুলো কিন্তু কিছু বলার। আমার খুব এখন ইচ্ছে হলো জানতে আপনি কিভাবে বললেন যে আমিও জানি এইটা কিছু। এই লাইনটাই তো কয়েকজন মানুষের, হাতে গুনে তুমি 200 মানুষ অতিক্রম করতে পারবে না। এটা পরিবার। হ্যাঁ, মানে এই কথাটা এর জন্যই বললাম আমি, যে এখন আমরা যে কনভারসেশনগুলো করছি বা করবো, একদমই কোনো ভঙ্গিতা না, কোনো অ্যাক্টিং না। এর জন্য আমার ভিতরে যেটা বলতে ইচ্ছা করলো, ভাই আসলে রাখলে রাখবে, না রাখলে নাই। আমি একদম যেটা মন চাইলো ভাইকে জিজ্ঞেস করতে, এর জন্য জিজ্ঞেস করলাম যে কীভাবে। আমার খুব জানতে ইচ্ছা করে আমার সম্পর্কে মানুষ কীভাবে কীরকম মনে করে। অনেকে না, মানে যখন বলে আমি কি অ্যারোগেন্ট, অ্যারোগেন্সির সঙ্গে আমার কাছে ভিন্ন। মানে ওরকমই। আমাকে স্পষ্টবাদিতাকে যদি অনেকে- আসলে আমার মতো করে কেউ বুঝে যখন বলে আমাকে, তাকে মনে হয় কি আসলে আমার আপন মানুষ বলতে খুব কম মানুষ আছে পৃথিবীতে। আমার 2টা বাচ্চা ছাড়া বলতে গেলে কি আমার আপন বলতে কেউ নাই। আর আমাকে আমার মতো করে চিনে যদি কেউ এক্সপ্লেইন করতে যায় না, তখন আমার কাছে খুব ভালো লাগে যে এই মানুষটা মনে হয় আমার আপন। বলে না আল্লাহ যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, তখন আমার কাছে মনে হয় এইটা মনে হয় আবার সেই জঙ্গলটা। এর জন্য আমার কাছে ওই 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 আপনার অতটুকু কথার থেকে আসলে এতগুলা কথা বলা। যাই হোক, আমরা আসলে আগাই। আমি বাবা নিয়ে বলছিলাম। হ্যাঁ, বাবা নিয়ে আজকে বাবা দিবসে আমরা আনফর্চুনেটলি আজকে আমরা শ্যুটটা করছি। হ্যাপি ফাদার্স ডে টু অল ডিজার্ভ ফাদার, যারা আসলে ডিজার্ভ করেনি। হ্যাপি ফাদার্স ডেটা একটা, আমি আমার লাইফে কখনো হ্যাপি ফাদার্স ডে বলিনি, বলারও সুযোগও হয়নি। অ্যান্ড কেন? কারণ আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি বাবা ছাড়া, বাট জেনে বড় হয়েছি যে বাবা আছেন। একটা টাইম পিরিয়ড ছিল যখন ছোটোবেলা, তখন বলতে হতো যে বাবা বিদেশ থাকে, বাইরে থাকে, যখন বুঝতাম না। যখন বোঝা ওঠা শুরু করলাম, আশেপাশের মানুষজন বলা শুরু করলো যে বাবা আসলে মার সাথে থাকে না, আলাদা থাকে, 2-3টা বিয়ে করছে, তখন হচ্ছে আরেক টাইপের মোমেন্টাম। মানে ছোটোবেলার থেকে বড় হওয়া, বুঝতে থাকার ব্যাপারগুলার সময় বাবার ম্যাটেরিয়ালটা আমার কাছে, মানে এপিসোডটা এক এক সময় এক এক রকম। তো ছোটোবেলার বিষয় আসলে নাই বলি। যখন হালকা বুঝতে থাকি তখন তো যে বাবা কোথায় থাকে, বাবা বিদেশ থাকে, সিঙ্গাপুর থাকে,
মা হয়তো ওটাই বলতো, এর জন্য ওইটাই বলতাম। বাইরে থাকে, সিঙ্গাপুর থাকে। তারপর হচ্ছে তাহলে বাবা ম্যাটেরিয়াল আছে, বাট দেখি নাই কখনো ওরকম। বাট তখন ওরকম বুঝতাম না, বিধে হয়তো ওটা বলতাম। কথাবার্তা হইতো না? না, কখনো কথাবার্তা হইতো না, যতদিন পর্যন্ত আমি বুঝতাম না ততদিন পর্যন্ত বিদেশ থাকে। তারপর একটা পিরিয়ড টাইমে যখন বোঝা শুরু হলো, মানে বুঝতে লাগলাম, তখন হচ্ছে আশেপাশের মানুষজন তো আছেই। তখন মার হচ্ছে হয় না, আমি একটু স্কুলের 6-7-এর সময় যখন হয়, 7-8-এর সময় যখন হয়, একটু দুষ্টু প্রকৃতির হলে তখন হচ্ছে কথা শোনা লাগে। তখন হচ্ছে যে কথা শোনা অভিযোগের সময় যখন হলো, তখন আম্মুর মুখ থেকে শুরু হলো যে আমার জন্য তার কত স্ট্রাগল। তো তার মুখ থেকে শোনা কি হলো, আমার যখন জন্ম হলো তখন নাকি হসপিটাল থেকে আমার মার, না তার আগেও আবার একটু ভালো কথা শুনলাম, যেটা আমি মেয়ে হয়ে জন্ম নিছি, আমি যখন মেয়ে হয়েছি তখন আমার বাবা নাকি পুরা এলাকাতে মিষ্টি বিতরণ করেছে যে আমার মেয়ে হয়েছে। তো এইটা একটা ভালো লাগা শুনলাম, ওই যে যখন আধো আলো বুঝি তখন এই একটা ভালো লাগা গেল। তারপর ওই যে আম্মুর বিচার অভিযোগের সময় যখন আসলো হাসপাতালে, মানে এর আগের মোমেন্টাম আরও আছে, ফ্যামিলি বিষয়ক মোমেন্টাম যেটা থাকে ওটা নাই বলি। জন্ম যখন নিছো তখন তো আমার হাসপাতাল থেকে ছুটায় নিয়ে আসতে হয়েছে, আমার হাতে যত আংটি ছিল সব আংটি টাংটি স্বর্ণ বিক্রি করে হাসপাতাল থেকে ছুটায় আনতে হয়েছে। তো মানে এই কথাটা যখন আমি ফার্স্ট শুনি তখন আমার কাছে এই যে আঘাত লাগা শুরু হয় বাবা বিষয় নিয়ে। মানে এর আগ পর্যন্ত তো বাবা একটা অন্যরকম ব্যাপারে নিয়ে আসি, বাবা বিদেশ থাকে, বাইরে থাকে, এই প্যাকেজে ছিলাম। তারপর যখন ফার্স্ট শুনতে হয় যে আমার মা হাসপাতাল থেকে আমাকে ছুটায় আনে তার হাতের গোল্ড যা ছিল সেগুলো বিক্রি করে, তো এইটা শুনে আসলে এই ফার্স্ট খারাপ লাগা তার প্রতি শুরু হয়। তারপর আস্তে আস্তে আমি আসলে কখনো মানে এই আমার মার এরকম অভিযোগ পিরিয়ড শুরু হইলো কি পেটে নিয়ে, আমার মাও মিডিয়ার জগতের ছিল, বাবাও মিডিয়ার জগতেই ছিলেন, তাদের ওখান থেকেই পরিচয়, তারপর পরিচয় পর্ব হওয়ার পর ওখান থেকেই বিয়ে। এখন গতানুগতিক মানে পিরিয়ডে আমার মার অভিযোগগুলো, মানে এখন আমি সিরিয়ালে বলে যাই, সেটা হচ্ছে ওই মুভি করার সময় আমার মাকে পটায় বিয়ে করছে, মিথ্যা কথা বলে বিয়ে করছে। সেটা হচ্ছে আমার বাবার বাড়িঘর আছে, মানে নিজের বাড়ি আছে, এই সেই মিথ্যা কথা বলে পটায় শটায় নাকি বিয়ে করছে। বিয়ে করে আনার পর দেখে না বাড়িঘর কিছু নাই, সে ভাড়া থাকে। এগুলো আসলে আমার মা আমাকে বলে যায় আর আমার শোনা। এই হচ্ছে এক প্রথম কথা। হ্যাঁ, মানে এটা বলে কি তোর বাবা হচ্ছে একটা মিথ্যাবাদী, এরকম পটায় শটায় বিয়ে করে, এই করে। তারপর কি গেল, আমি যখন পেটে, আমার মা যখন কনসেপ্ট করে আমাকে, ফার্স্টের দিকে তো বোঝা যায় না, প্রথম 4-5 মাস। আমার মা ভালোই তখন ওই টাইমে মিডিয়াতে আর কি মুভিতে কাজ করতেছে, মানে সেকেন্ড লিডে কাজ করছে তখন, ফার্স্ট লিডে হবে এরকম মোমেন্টাম চলছে তখন। তো আমার বাবা নাকি বলতে না খুব বিরক্ত লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, তখন আমার মাকে যারা কাস্টিং করতে চাইতো, বাট ওনাকে চাইতো না, মানে ছেলেদের কাস্টিং আসলে বরাবরই সবসময় তো মনে হয় মুশকিল। তো আমার মাকে কাস্টিং করলে ওইসব জায়গাগুলো গিয়ে সে নাকি যে ভেটুবাজি দিয়ে আসতো, ও তো প্রেগনেন্ট, ওকে নিয়ে কেন কাস্টিং করতেছেন, ওকে নিয়ে তো শুটিংয়ে গেলে ও বমি করবে, এই হবে সেই হবে, এগুলো বলে বলে নাকি আমার মার কাজ নষ্ট করতো। এই হচ্ছে তারা অভিযোগ। তারপর অভিযোগ হচ্ছে যখন পেটটা একটু বড় হতে লাগলো তখন হচ্ছে তাদের একসাথে কেন কাস্টিং করা হয় না। তখন নাকি ওই যেরকম সিঁড়ি বেয়ে বেয়ে অনেক উঁচা উঁচা অফিসে, প্রডিউসারদের অফিসে নাকি যেতে হতো, তখন আমার মাকে নাকি অনেক বড় বড় অফিসে পাঠাইতো, যে আমাকেও নেওয়ার কথা বলার জন্য রিকোয়েস্ট করতে, যাও উঠো যাও এই সেই। এটা হচ্ছে একতরফা আমার মার কাছ থেকে শোনা কথা আর কি। এরকম তোরে এত বড় পেট নিয়ে আমার এরকম এরকম আমাকে জায়গায় জায়গায় পাঠাইতো, আমি এরকম এরকম যাইতাম যেন তোর বাবারও হচ্ছে কাস্টিং করে, বাট কেউ তো কাস্টিং করতে চাইতো না। আরও কিছু কথাবার্তা আর কি, এরকম সেরকম, চাকমাদের মতো নাক ছিল এই সেই, কাস্টিং তো করতে চাইতো না। তা আমি কি করব কাস্টিং না করলে? আমার মনে করতো যে আমি ইচ্ছা করে মনে হয় নিতে চাই না, আমি মনে হয় একা অনেক বড় কিছু হইতে চাই, ওরে নিতে চাই না, এই প্রিয় এই এক অভিযোগ। তারপর হচ্ছে বাবার সাথে দেখা কবে? বাবার সাথে দেখা হচ্ছে ভুল না করলে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন। এর আগে কোনোদিন দেখা হয়নি? এর আগে কোনোদিন দেখা হয় নাই, বাট আমার মনে নাই, কেন দেখা হলো তখন? জানি না কেন দেখা হয় নাই। ওই যে বললাম না যখন বুঝতে শিখলাম। তখন দেখাটা হইলো কেন তাইলে? আচ্ছা, সো দেখাটা হলো কেন, এই যে এর মধ্যে কিন্তু এগুলো শুনে আমার বড় হওয়া, বাবার নামে সব কমপ্লেন শুনে বড় হওয়া। বাই দিস টাইম আমার ইচ্ছা ছিল কি জানেন, আমি লয়ার হব, মানে লয়ার হয়ে আমি আমার
মার সাথে যে এই ইনজাস্টিসগুলো হয়েছে, আমি আমার মার ইনজাস্টিসগুলোর বিচার করব, বিচার চাবো, বিচার করব বাবার। একটা মোমেন্টামে আমার ব্রেনে তখন আমি এই মোটিভ নিয়ে বড় হলাম মার সাথে। তারপর হচ্ছে দেখা হওয়ার যে ব্যাপারটা আমার মনে নাই কিভাবে হলো। আমার মার সবসময় তাদের কোনো একটা আশেপাশের কারোর সাথে কন্ট্যাক্ট ছিল, তো সেই সুবাদে আমি মেয়ে বড় হয়েছি। কোন কারণে আসলে দেখা সাক্ষাৎ হয়েছে আমি জানি না। সামনে মনে হয় কোনো আমার বার্থডে টার্থডে ছিল বা কিছু, আমার আসলে মনে নাই। মানে খুব একটা দেখা হয়। সিগনিফিকেন্টলি বাবার সাথে যোগাযোগ কখন থেকে? কোনো যোগাযোগ কখনোই হয়নি, আসে নাই উনি না। কখনো? তো প্রথম দেখাটা যেটা আমার মনে আছে আমি ওইটাই শেয়ার করি। আর বা ওনার একজন ছিল যে কি বলে ফটো স্টুডিও, বলে যে ফটো স্টুডিও প্লাস হচ্ছে রেস্টুরেন্ট ছিল, শ্যামলীতেই নাকি থাকতো। আমি খুব অবাক হলাম তখন। আমরাও মিরপুরে থাকি, উনিও নাকি শ্যামলীতেই থাকতেন। কিন্তু এই আমাদের দেখা। তো দেখা হওয়ার পর আমাকে খুব আদর করলো। তারপর হচ্ছে আমরা ওই তার যে ফটো ছিল স্টুডিওটা, ওইখানে আমরা ফটোশ্যুট করলাম। তো ওইভাবে ধরে টরে থাকলে ভালো হতো ছবিগুলো। ফটোশ্যুট করার পর আর আমি যাওয়ার পর না দেখলাম অদ্ভুত মিল আমার চেহারার সাথে তার। মানে তখন না মানে একটা মানে বাবা ম্যাটেরিয়াল তো ফিল করি নাই, সবসময় দেখছি মানে বোনের বাবা, খালু, যে খালুকে বাবা বলে ডাকতাম। মানে আমার বাবা আব্বুর অভাব ছিল না, আমার খালুদের আর কি এরকম ডাকতাম। আর বান্ধবীদের বাবা যারা স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, বা কারো বাবা মারা গেলে আমার এত কষ্ট লাগতো, কেন লাগতো আমি জানি না, আমি তো বাবা ম্যাটেরিয়ালটা ফিলই করি নাই। বাট এই বাবা ব্যাপারটা আমাকে খুব নাড়া দিত, ভালো ব্যাপার হোক খারাপ ব্যাপার হোক। তারপর হচ্ছে ওই যে ওই ছবি টবি তোলা, তারপর ছবি যখন বের হয়, আল্লাহ কি, ও আচ্ছা, চেহারার মিলের থেকে একটা খুব কষ্টের জিনিস মনে পড়লো। ওই আম্মার অভিযোগের পিরিয়ডে আম্মা বলতো যে ভাগ্যে যে তোর চেহারা তোর বাবার মতো অবিকল মিল, নাহলে তো তোর বাপ বলছিল যে মানে, তাহলে তোর বাপ বলতো যে এটা আমার বাচ্চাই না। মানে দুজনের সম্পর্কে এত বেশি? হ্যাঁ, অস্বীকার যেত। ওকে, এই বাবা চরিত্রটা কি লামিসার ব্যক্তি জীবনে অনেক প্রভাব রাখছে? ব্যক্তি জীবনে না একটুও প্রভাব রাখতো না। ওই ওই মোমেন্টাম গুলোতে দেখা সাক্ষাৎ হওয়া ডান শেষ ছিল, রাখতো না। বাট রিসেন্টলি কিছু ঘটনা আমার সাথে ঘটে যায়, এগুলা না ঘটলে আমি আসলেই আমার আর কোনো মানে আমি মাঝখান দিয়ে বলতাম যে আমার বাবা মারা গেছে। তো একটা মানুষ যখন বলে বাবা মারা গেছে, তখন ওটা আপনার কাছে আর কেয়ার করে না। এই যে জার্নিটাতে লাস্টের দিকে তুমি বলছো যে তোমার বাবার একটা বড় রকমের ডিজাস্টার আছে, and you could not take it. What is it actually? বাবা বিষয়টা আমার লাইফে তো অনেক কম, বাট অনেক বেশি কথা বলে ফেললাম। শেষ করবো অল্প এটার কিছু বলেই। প্রভাবটা কি বলো তো? লাস্টে বলছো যে সম্প্রতি প্রভাবটা যেটা হচ্ছে, আমার কখনো মনে হয়নি যে আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। কারণ আমি ছোটবেলার থেকে জেনে আসছি বাবা বিদেশ থাকে, একটা অন্যরকম ফিল। মাঝখানে একটা মোমেন্টাম ছিল, ওইটা অনেক স্কুল টাইমিং এর মোমেন্টাম, যে হ্যাঁ বাবা এই সেই। এই লোকের এত অভিযোগের পর, মানে অভিযোগ থাকা সত্ত্বেও আমি আমার বার্থডেটা আসলে কবে হয় না, আগেকার যুগের মা তো ওরকম বার্থডে ভাবে মনে ছিল না। আমার বার্থডে ডেটটা আমি জানতে পারি ওই বাবা ম্যাটেরিয়াল মানুষটার থেকে। আমাকে দেখায় একটা কার্ডের পিছনে, সে লিখে রাখে। মানে খুবই কাব্যিক ধরনের একটা মানুষ, মানে পটায় টটায় ফেলার মতো একজন মানুষ। তো প্রথম দেখাতেই ওই এত অভিযোগ যে শুনে আসছি, প্রথম দেখাতেই খুব ভালো লাগা কাজ করে। দেখতে একরকম, আবার কার্ড দেখায় যে কার্ডের পিছনে যে তোমার বার্থডেটা লেখা। তারপর তার কাছে ওই যে বললাম একতরফা, আগে আম্মুর কাছে একরকম শোনা, তারপর তার কাছে যাওয়ার পর আবার মার নামে তার কাছ থেকে আরেক রকম শোনা। সেটা হচ্ছে তোমার মা তোমার কাছ থেকে আমাকে নিয়ে যায়, সে অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল। আমার কাছে থাকলে বাহার থেকে বের হতে পারতো না। বাহার থেকে বের হওয়া নিয়ে আমি অনেক প্রেশার দিতাম যে বের হয়েও না, পেটে থাকা অবস্থা থেকেই তোমাকে নিয়ে বের হওয়া নিয়ে তার সাথে আমার ঝামেলা চলতো। প্রতিদিন তাকে সন্ধ্যাবেলা নিয়ে খাবার খাওয়াইতে নিয়ে যেতে হতো। তারপরে একটা ঝামেলা হয়, আমি হওয়ার পর একটা কি ভেজাল হয়, আমাকে নিয়ে সে নাকি চলে যায়, আমার মা চলে যায়, তাকে না জানিয়ে বাহার থেকে বের হয়ে যায়। আমার বাবা নাকি বলতে এত বিরক্ত লাগে, তাও বলতে হচ্ছে আর কি। যে এরিয়াতে আমার মা থাকতে পারেন, সেই এরিয়াতে রিক্সা ভাড়া করে নিয়ে রিক্সায় করে করে সে মানে খুঁজতে লাগলো ওই এরিয়াটায়। বারান্দায় আমার জামা কাপড় দেখে দেখে আমাকে খুঁজতে লাগলো, অ্যান্ড জামা কাপড় দেখে দেখে সে খুঁজেছে। বাট ইটস কাইন্ড অফ ট্রু লাগে আমার কাছে। না ট্রুই, এটা ট্রু। কারণ এরকম সিনারিও আমাদের লাইফে অনেক দেখা হওয়ার পর আমার একটা অভিযোগ ছিল, এটা মানে
আসলে কথার পৃষ্ঠিতে কথা, এত টাইমিং মনে নেই। আমার একটা অভিযোগ যে আপনি তো বেঁচে ছিলেন, আমি আসেন একটা নাই কেন? মেয়ে, আমার আশেপাশের মানুষজন বলতো তোর মতো একটা মেয়ে বেঁচে থাকতে, মানে তোর মতো একটা মেয়ে থাকতে তোর বাবা বেঁচে থাকতে খবর কেমনে নেয় না, কেন Right, নেয় না? এই right. কোশ্চেন যদি আমাকে মানুষ করে, এই কোশ্চেনের অ্যান্সার আমি কিভাবে দিব সেটা তো আমিও জানি না। Right. বাট মাঝে মধ্যে যখন চুপচাপ থাকি তখন আমাকেও ভিতরে কাঁদাতো যে আসলেই তো সেই মানুষটা এক্সিস্ট করে। অ্যান্ড তার দেখা হওয়ার মানে এর মধ্যে দুই একটা দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দেখা হয়েছে, সব হয়েছে, আবার সে মানুষ গায়েব হয়ে যায়, ভুলে যায়। মানে তার আগ পর্যন্ত তো ছিল দেখাই হয় নাই, দেখা হওয়ার পরেও সেই মানুষ ভুলে যায়, কারণ তার আরেকটা সংসার হয়, তো ওখানে বাচ্চা কাচ্চা হয়। অ্যান্ড যে বিয়েটা করে মনে হয় খুব সুন্দর দেখতে মহিলা ছিল, আমি দেখেছি, বয়স খুব কম। তো সেই ফ্যামিলিতে আসলে ঝামেলা হবে দেখে, তাহলে আমি তো আপনার প্রথম সন্তান, আমি বেঁচে আছি, তাহলে দূর থেকেও যতটুকু সম্ভব সেইটাও যদি একটু হইতো, আমি যদি ফেস করতাম, ফিল করতাম, তাহলেও আমি আমার এখানে উঠায় রাখতাম। বাট আমি এই যাবৎকালীন আমার বড় হওয়া এই পর্যন্ত আসাতে আমার বাবার একটা 99% কোনো এফোর্টস আমি পাই নাই। তাহলে সেই বাবা নিয়ে আমি ফিল কিভাবে পাবো? যদি বেঁচে থাক না, মানে মরে যেত তাহলে ভাবতাম মরে গেছে, বেঁচে তো ছিল। স্টিল নাও কোনো এফোর্টস তার দেখি নাই। আচ্ছা, সো দেখা হওয়ার পরে তার যে বিচারগুলা, যে ওই যে আমাকে নিয়ে আসে, আর সে হচ্ছে রিক্সায় করে করে ঘুরে ঘুরে আমাকে খুঁজছিল, খোঁজার পর একটা সার্টেন টাইম পর সে 3 ঘন্টা খোঁজার পর নাকি পায় আমার কাপড় চোপড়গুলো বারান্দায় নাড়া দেওয়া। তারপর সে হচ্ছে আমাকে ওই বাসায় যায়, আমাকে দেখতে যায়, আমার মা নাকি ছিল না, সেটাও তার বিচার। আমার বাসায় যেয়ে দেখি একা কাজের বুয়ার হাতে আমার বাচ্চাকে ফালা রেখে গেছে। তারপর সে দুধ টুধ কী হাবিজাবি কিনে নাকি প্যাম্পার্স ট্যাম্পার্স বাসায় দিয়ে যায়। এখন আমি একটা মা হয়ে আমি বুঝি, অ্যান্ড আর্নিং সোর্স আর ওয়ার্কিং ওমেন হলে বোঝা যায় যে আপনি চাওয়া সত্ত্বেও আপনার বাচ্চাকে আপনি ওইভাবে টাইম দিতে পারবেন না, আপনার বেরোইতে হবেই True. যদি আপনার বাচ্চার দুধ কেনার রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে থাকে। তো হ্যাঁ, ওইটা সে আমার কাছে বিচার হয়ে আর কি আমার কাছে আসছে, যেটা আমার কাছে ভালো লাগতেছিল না। আমি দেখে বড় হয়েছি, আমি আমার মার সাথে হয়ে বড় হয়েছি, আর সে চাচ্ছিল আমার মাকে একটা ভিলেন রূপে আমার সামনে পরিণত করার। প্রত্যেকটা বার যতবার তার সাথে আর দেখা হয়েছে, কথা যুক্তি দুই পক্ষেরই থাকে। যতবার তার সাথে দেখা হয়েছে, ইভেন এই রিসেন্টলি জাস্ট 3-4 মাস আগের কথা বলবো, তখন পর্যন্ত তার একটাই মোটিভ যে আমার মাকে কিভাবে আমার কাছে একটা ভিলেন প্রমাণিত করবে। ভিলেন হইলেও তো সেই ভিলেন মানুষটা আমার সাথে Take care করছে। ইন পর্যন্ত আমার সাথে ছিল। এটা ম্যাটার। তাইলে আমার কাছে ভিলেন ভালো, আপনিও matter। ভিলেন হয়ে আপনি থাকতেন, দূরে থেকেও থাকতেন। শ্যামলিয়ার মিরপুর 11 তো খুব বেশি দূরে না। তা আপনি যে ফেরেস্তা, আপনার ফেরেস্তা মানুষটা কই ছিল, আপনি দূরের থেকে যেতেন। আচ্ছা, তার ইটা কি জানেন? ওই যে আমাকে যে খুঁজে বের করে দুধ টুধ দিয়ে আসে, আমার মা নাকি তার নামে এর জন্য একটা জিডি করে। কেন জিডি করে যে আমার মেয়েকে সন্তান নিয়ে নিবে। নিয়ে আসতে গেছিল বা এরকম কিছু। এখন তার এই যাবৎকালীন আমার এত বছর পিরিয়ড বড় হওয়ার পিছনে তার কোনো এফোর্টস নাই কেন? সেটা হচ্ছে আমার বাচ্চাকে খুঁজে বের করে দুধ প্যাম্পার্স কিনে দিয়ে আসার জন্য আমাকে জেল খাটতে হয়েছে। দ্যাটস ব্যাড, লিটারালি। সেটার জন্য কি আমি দায়ী ছিলাম? না, কিন্তু তোমার প্রভাব কিন্তু না থাকলে। সাফারার তো আমি হইলাম। হ্যাঁ, কিন্তু তোমার গার্ডিয়ান তখন লিগ্যাল গার্ডিয়ান, বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের কোনো অধিকারই নেই সন্তানের উপরে। মা যা বলবে তাই, এবং মার ডিসিশনটাই তোমার ভবিষ্যৎ। সো শি টুক দ্য ডিসিশন, এবং যার ভোগ তোমারে ভোগাইতে হয়েছে। ওকে ফাইন, এর জন্য কি এটাই আমার আজ পর্যন্ত এই একটা মাত্রই খুব কি বলে মানে একটা মাত্রই অনেক কিছু তো বলে, একটা মাত্রই অনেক বেশি কষ্ট লাগার ব্যাপার তার, যে আমি আমার মেয়েকে খুঁজতে গিয়ে দেখতে গিয়ে আমার জেল খাটতে হয়েছে। হ্যাঁ, এটা খুবই বড় একটা কষ্ট। ও আচ্ছা, তাহলে এটা ফাইন, আপনাকে জেল খাটতে হয়েছে দেখে আপনি একটা বাচ্চা এক্সিস্ট করান, আপনার একটা বাচ্চা বাংলাদেশে আইন অনুযায়ী বোনরে কিচ্ছু করার নেই। একটা মা বলবে যে আমার বাচ্চার কাছে আসতে ওকে পারবে না ফাইন, বাপ, এর জন্য তারপর থেকে শেষ। আপনার বাচ্চা আর যাইতে পারবে না তো? আপনি দেখা করবেন না? যাওয়ার কোনো রাইটস ও নেই। আচ্ছা, আমি তাহলে বিষয়টা জানতাম না, হ্যাঁ। এর জন্যই তো আমার তার প্রতি এত রাগ। তুমি গেলেই বরং তুমি আবার ইয়ে পড়বে, তাই? আর শাস্তি হবে ডাবল। তখন ও শাস্তি ডাবল হবে তখন। তাহলে 25, 26, 27, 28 বছর বয়সে এখন আবার 18-র পর থেকে পারবে। তো 18 পর থেকে When you আসলো are না কেন? 18 তখন গিয়ে পারবে। আচ্ছা ঠিক আছে, 18 তো পার করছে, আসলো না কেন? ইয়েস, তখন তুমি ধরো যে এখন কেন তুমি আসোনি। 18 পর তেলে আসলো না কেন? মানলাম যে ওই টাইমে এই 18 পর তেলে আসলো না কেন? এবং সবাই সেটাই করে, 18-র সময় গিয়ে মিলিত এটাই হয়। হচ্ছে আমার কথা। আমার ওই টাইম তো আমি ভুলেই গেছি, আমার মা যেভাবেই হোক মানুষ তো করছে। Right. তা আপনার একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, 18-তে তোমার এসে বলা উচিত ছিল যে আমি 18 তো আমি পার মাই কারণে করেছি। আসি নাই, পারি নাই। ইভেন যেটা বলছিলাম যে আমি জীবনে কখনোই বলিনি বাবার কাছে যাওয়া, শুনে শুনে বড় হয়েছি যা। তো একটা টাইমে আমি পুড়ে গেছিলাম, ভাত মার গালাতে গিয়ে আমি পুড়ে যাই। জীবনে প্রথম তখন আমি বলি যে আমি বাবার কাছে যাব। হ্যাঁ, কেন বলে আমি নিজেও জানি না, তো আমার মাও মানা করে নাই।
মাও যোগাযোগ করে বাবার কাছে নিয়ে যায়। তো বাবার কাছে নিয়ে যাওয়ার পরে ওই যে নিচের থেকে আমার বাবা আমাকে কোলে করে 4 তলায় বাসায় উঠায়। কি যে ভালো লাগলো আমার, মানে ওই কষ্ট লাগার মানে ওই এই পুরার যে কষ্ট মনে হয় আমাকে কোলে নিয়ে উপরে উঠছে। উঠার পর দাদিরা সবাই বাসায় আসলো, মানে গেটের মধ্যে আমাকে দেখতে আসলো। এই যে একটা ব্যাপার আমার কাছে যে কি ভালো লাগলো, যে আমার একটা ওয়েলকামিং। আমি পুরা মানে আমার কাছে তো মনে হচ্ছিল আমি হাঁটা ভুলে গেছি তখন, মানে আমার পা তো বার্ন, হাঁটা ভুলে গেছি, এরকম মোটা করে ব্যান্ডেজ করা। কোলে নিয়ে আমার বাবা কোলে নিয়ে উঠছে, এত ভালো লাগছে আমার কাছে। এইটাই জীবনের মনে হয় যা পাইনি এতদিন পেয়ে গেছি সব। দাদা দাদির একটা ব্যাপার ওইসই। পরে যাওয়ার পর একটা জিনিস যেটা ভালো লাগলো না, যে সে ওখানে, ওটা তখন জানতাম না, যাওয়ার পর জানতে পারি ওই যে যেটা বললাম সুন্দরী একটা বউ। অ্যান্ড হ্যাঁ, সুন্দরী একটা বউ। ক্লিয়ারলি বলি, আমি হচ্ছে ফার্স্ট ঘরের মেয়ে, অ্যান্ড ওইখানে আরেকটা বাচ্চা এক্সিস্ট করে যেটা হচ্ছে সেকেন্ড ঘরের ছিল, অ্যান্ড বউ যেটা এক্সিস্ট করছিল সেটা হচ্ছে থার্ড ঘরের, মানে থার্ড বউ আর কি। সেখান থেকে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। মানে তার আগে আরেকটা বিয়ে করে ওই ঘরের একটা বাচ্চা নিয়ে ছেলে third বাচ্চা আরেকটা ছিল, বিয়ে করে- ছেলে বাচ্চা ছিল, ওই মাটাও নাই। হুম। ওই মাটা নাই নাকি পরে শুনতে মানে পারছি। তোমরা 2 ভাই বোন হচ্ছে আলাদা আলাদা পরিবারের, যার কাছে আসলো সেই বউ আবার আলাদা, এ মা। মানে থার্ড নাম্বার ওয়াইফ তখন এক্সিস্ট করে, অ্যান্ড সেকেন্ড লোকটার ওয়াইফের কপাল ছোট তো একটা খুবই খারাপ। বাচ্চা, ছেলে বাচ্চা ছিল হ্যাঁ। ওখানে। অ্যান্ড আমি ফার্স্ট ঘরের বাচ্চা উইথ বউ আর কি, মানে আম্মা সহ যাই। অ্যান্ড যাওয়ার পর হচ্ছে তো দেখলাম ওরকম, অ্যান্ড ওখানে থাকার পরে ওইখান থেকে হচ্ছে ঢাকা মেডিকেল, যেটা এখন অনেক ভালো একটা বার্ন ইউনিট হয়েছে, তখন ওরকম সার্ভিস ছিল না। তো ওইখানে যেহেতু নিয়ে যাওয়া হয়, আমার বাবার আবার মানে ধরেন পারুক না পারুক, তার মানে কথাবার্তা বা ওই হ্যাডম ব্যাপারটা অনেক বেশি, অ্যাটিটিউড ব্যাপারটা অনেক বেশি। একটা সময় ছিল মনে হয় অনেক কিছু, বাট এখন না থাকলেও সেই ব্যাপারটা তার মধ্যে আছে। এখন সে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আমাকে। তার আগ পর্যন্ত আমার হচ্ছে যে ট্রমা সেন্টার যে ওখানে হচ্ছিল। তো তখন ঢাকা মেডিকেলে নেওয়ার পরে প্রথম যে করে, ওই যে ড্রেসিংটা করে, মানে আপনাকে জীবন্ত মুরগি ছিললে যেরকম করে, যেরকম লাগে ওরকমভাবে করতেছিল। আমার মাও না ব্যাপারটা নিতে পারে না, আর আমার তো কষ্ট ভিতরে, কিন্তু কষ্ট হলো বাবা সামনে আসে, বাবাকে নিয়ে হাসপাতালে আসি। ওইটাও আমার মা আবার এটাতে অনেক অবজেকশন দিতেছিল, কেন এখানে আমার মেয়ে এখানে কেন। আমার মা আবার অনেক সূচিবাই, তার ছোটোবেলা থেকে দেখছে একটা বক্স ছিল, বাট সে ভালো ভালো জায়গায় সে নিজে তার কি বলে বাণিজ্য মেলায় সে ফেয়ার করতো। আমাদের এক্স প্রেসিডেন্ট যে ছিল সে দেখতে আসছেন, সে নিজেই একদম কি বলে নিজের পায়ে দাঁড়ানো একজন মানুষ। তারে দেখে আসলে আমার মোটিভেট হওয়া যায়, একাও করা যায়। বাট আমার মাটা আসলে ফোকাস ছেড়ে যেত। আমি আমার থেকে শিক্ষা নিলাম যে ফোকাস ছেড়ে যাওয়া যাবে না আর কি। ওইটা আমার মধ্যেও আছে, পটানিতে পড়ে যাই, আমার মা পড়ে গেছে লাস্ট বয়সেও বলবো। তো হচ্ছে আমার মা অনেক কমপ্লেন যে এইখানে কেন, এই হসপিটালে না, আমার মেয়েকে আমি ভালো হসপিটালে নিয়ে আসছি, এত টাকা খরচ করে আনছি, এখানে আসার আগ পর্যন্ত এখানে কেন। আমার মা হ্যাভি কমপ্লেন করতেছিল, ওখানে আমার ছিলতেছে, আমার মা ঝগড়া করতেছে। আর আমার ওই বাবার কথা হচ্ছে আমার কি বলে এই পর্যন্তই, কি বলে আমার সামর্থ্য এই পর্যন্তই, এখান পর্যন্তই, আমি এখানেই করতে পারবো, আমি এখানে ছাড়া এখন অন্য জায়গায় নেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আর এই সামর্থ্য পরের ব্যাপার, আর তার বলার ব্যাপার হচ্ছে এটার থেকে বেস্ট চিকিৎসা হইতেই পারে না। এখন আমার মা তো এর আগের চিকিৎসাটা দেখে আসছে আমাকে কিভাবে করছে, ওইটা তো সামনে আম্মা নিতেই পারতেছিল না। আর আমিও তো ভিতর থেকে বুঝতেছি যে আমার যে ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি না মেনে নিছি যে ঠিক আছে, তার হতেই পারে যে তার সামর্থ্য নাই, সেই পর্যন্ত আনছে। আমার কথা হচ্ছে আব্বা আম্মা মিলে আমাকে, আমার না মনে হচ্ছিল না মরে যাব তখন, সত্যি কথা। এর জন্য আসলে হয়তো আমি যেতে চাই, মানে তখন যাইতে চাইছিলাম যে মনে হয় মরে যাবো, যাওয়ার আগ পর্যন্ত একটু দেখি আমি তাদেরকে। ওইটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, ভিতরে যে ছিলে যাচ্ছে। বাট আমার মা নিতে পারে নাই। আমার মা একদম ছোটোবেলার থেকে একটা মা একা হিসেবে একটা মেয়েকে যেভাবে বড় করা যায় মানে সেভাবেই বড় করছে। আমার কাছে কোনো ফিলই হয় নাই যে আমি কোনো ব্রোকেন ফ্যামিলি বা কোনো অভাব বা কোনো কিছু। আমি ছোটোবেলার থেকে কোনো কিছু দেখে বড় হই নাই, কোনো অভাব আমাকে কাঁদায় নাই ছোটোবেলার থেকে। ওই প্যারেন্টিং অভাবটাই আসলে ছিল, যেটা কোনো টাকা পয়সা দিয়ে আসলে কখনোই করা যায় না। তারপর হচ্ছে ওই দিন বাসায় যাওয়ার পর আমার মা আমাকে আর ওইখানে রাখবে না। বাই দিস টাইম 2-3 দিন ওই বাসায় থাকাকালীন অবস্থায় একটু ঝামেলা ফিল করতেছিলাম আমি, যে ওই যেই থার্ড ওয়াইফটা যে ছিল, আমার মা তো একটা মেহমানের মতো গেছে। আমার মা আমার টেক কেয়ার করবে না, ওই জায়গায় যে আবার রান্না বান্না করবে, এগুলা করবে।
তো এখন রান্নাবান্না, আমার দাদি তখন একটু ভালোই বয়স্ক, ওই যে থার্ড ওয়াইফ একটু অল্প বয়স্ক, তার মধ্যে আরও দুইজন মানুষের রান্নাবান্নার প্যাকেজ পড়ে গেল, আবার 2-3 দিন হয়ে গেছে, এখন কতদিন পর্যন্ত থাকবে বা কি, কেন আসছি আমরা, বা ওই ওনাদের টাকা খরচ করতে আসছি কিনা, ওই ব্যাপারটা হয়তো বা তার মধ্যে চলতেছিল। এখন কিছু ফ্যামিলিয়ার ঝামেলা সামনে আসতেছিল, যেটা আবার আমার কাছে ভালো লাগতেছিল না। আচ্ছা, তো আমার মা যেটা করলো যে ওই ওই হসপিটাল আর আম্মা নিবে না, তারপরের যে ড্রেসিংটা ছিল এটার জন্য আমাকে, এখন মনে পড়তেছে না, শ্যামলীতে একটা হসপিটালে আম্মা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাকে ওই অবস্থায় দেখে সাথে সাথে ভর্তি করায়, পায়ের এত বাজে অবস্থা হয়ে যায়। আর আমাকে একটা মনে হয় করাতে হতো, ওই যে কি বলে আমি সার্জারি। এই গল্প থেকে উঠে আসতে না, চাই। এইখানে একটা ভালো গল্প আছে। বলো। আমি তো ওই পর্যন্ত বাবার একটা ফিলে ছিলাম যে বাবার কাছে আসছি, আমি বুঝতেছি বাবা ম্যাটেরিয়াল। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার মা তো আছেই আমার সাথে, নিচে শুচ্ছে। আমার আমার মা তো চলে যায় নাই কোথাও, আমার মা আমার সাথেই। আর অনেক টাকা বিল, এক একটা ড্রেসিংয়ে 1500 টাকা, আদার্স খরচ তো বাদ দিলাম। এখন ওই বাবা ম্যাটেরিয়ালটা না প্রতিদিন সন্ধ্যায় আমাকে দেখতে আসতো উইথ হিজ ওয়াইফ, সন্ধ্যাবেলা। মানে ওনাদের তো সন্ধ্যায় ওই যে ঘোরার একটা প্যাকেজ ছিল, সন্ধ্যাবেলা ঘুরতে আসতো, এত লাউড পারফিউম লাগায় আসতো। আর আশেপাশের সবাই তখন জিজ্ঞেস করতো একে, দেখতে তো সেম, সো অন্য কিছু বলার কোনো নবাতই নাই যে বাবা সাথে কে। এখন সেও চুপ, আমিও চুপ। প্রতিদিন সন্ধ্যাবেলা তখন আমি নিজে ফিল মানে পাচ্ছিলাম কষ্টটা যে ভিতরে, যে আমার কাছে তখন মনে হচ্ছিল প্রতিদিন সন্ধ্যায় সে এসে মানে আধা ঘন্টা বা 15-20 মিনিট সে আমাকে এসে দেখে চলে যায়। আর তারা খুব সাজা গোজা এরকম একটা ব্যাপার নিয়ে আসতেন, আশেপাশে কমপ্লেন করতো এরকম হাসপাতালে এত লাউড পারফিউম দিয়ে কেউ আসে, এসে হ্যান ত্যান। তো সব কিছু মিলে ঝিলে আমার কাছে মনে হচ্ছিল কি যে মানে জোর করে কিছু একটা পাওয়ার চেষ্টা করা। মানে অত ছোটো, আমি স্কুলে পড়ি তখন, আমার কাছে 8-9-এ পড়ি আমি। মনে হয়েছে যে না, আমার ইচ্ছা ছিল যে ওই হাসপাতালের ব্যাপারটা শেষ করে আবার বাবার বাসায় যেয়ে উঠবো। তো এর মাঝখানে আরও অনেক কিছু যেগুলো আসলে অ্যাড না করি আর। তো ওই যে তারা আসে যায়, তারপর আমাকে একদিন ছেড়ে দেওয়ার হলো যে আমার ওই মোমেন্ট পর তখন বাসায় যাওয়া যাবে। তো আমার মাও ভয় পাচ্ছিল যে আমি মনে হয় বাবার কাছে চলে যাব, বাবার কাছে যেতে চাবো। তো এর জন্য আমার মাও তার বেস্ট যতটুকু ট্রাই করা যায় আমাকে সুস্থ করা নিয়ে আমার মামার বেস্ট দিছে। খাওয়া নাই, পড়া নাই, ধরা নেই। আমার মাকে দেখলাম আর কি এই পিরিয়ডটাতে, আবার এই বার্নিং পিরিয়ডটাতে। তো যেদিন আমাকে রিলিজ দিয়ে দেয়, আমার মা আমার দিকে তাকায় ছিল যে আমি কি বলবো, ওই বাসায় যাবো কি না বলবো। বাট আমার মাকে আমি তখন বলছি, না মা বাসায় যাবো, চলো বাসায় যাই, কোথাও যাবো না, চলো বাসায় যাই। তো আমার মার যে কি একটা হাসি তখন দেখলাম। আর আমার কাছেও ফিল পাওয়া সেই ডান, যে যতটুকু পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে, আর আসলে দূরে না আগাই, যতটুকু ভালো লাগা আছে ওইটা পরে নষ্ট হয়ে যাবে, বাসায় যাই। তারও তো আসলে কিছু করার নাই, সে হয়তো বা চাইলেও কিছু করতে পারবে না, তার একটা ফ্যামিলি নিয়ে সে এখন গুছাই ফেলছে। ওইটা মাথায় নিয়ে মেনে নিয়ে আমি আর আমার মা আমাদের গন্তব্যে আবার চলে গেলাম। তারপর থেকে কোথায় গেল সে আবার তার কমপ্লেইন। এখান থেকে চলে যাওয়ার সময় তাকে কেন বলা হলো না যে আমরা চলে যাচ্ছি, সেটা বলাও হলো না। অ্যান্ড কেন তার বাসায় যাওয়া হলো না, কমপ্লেইন। একে তো এই যে এই কয়টা দিন যে আমি ছিলাম এই হসপিটালটাতে, ওনার ওই 15-20 মিনিট আসা ছাড়া কোনো এফোর্টস ছিল না। নট ইভেন মানি। আমি তো নট ইভেন মানি তো দূরে থাক, কারণ তার জেদ তার ওখানে কেন করা হলো না, এখানে কেন আনা হলো। এখানে তো আমার ভালো চিকিৎসাটার জন্যই আনা হয়েছিল। ঠিক আছে, আপনার ওই জায়গায় সামর্থ্য ছিল, তাহলে মার সাথে কথা বলতেন, আচ্ছা ওইখানে যতটুকু সামর্থ্য মিলে ঝিলে আমরা এখানে করি। আমি জাস্ট একটু দেখতাম যে আমার জন্য কিছু একটা করছে আমার বাবা, আমার তাহলে কি যে ভালো লাগতো। এইটাই আমি বলি যে মানে তখন তার কমপ্লেন ওইটা যে আমি বলছি আমার সামর্থ্য এই জায়গায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দেখে পড়ার আমি করি নাই, দেখার দায়িত্ব দেখে আসছি গিয়ে। মিলিত ঝিলিত মিউচুয়াল একটা এফোর্টস আমার জন্য হইতে পারতো তো, যে না আমরা দুজন মিলে ওই টাইমে তো চেষ্টা করছি। তো ওই চেষ্টা কিছু পাইনি দিকে ওই মোমেন্টে, ওই দিন থেকে যখন বাসায় আসি তখন থেকে তারপর বলা শুরু করি যে বাপ মারা গেছে। ওই যে বললাম একটা মোমেন্টে আমি বলতাম যে বাপ নাই, বাপ মারা গেছে। তখন তো আমি বুঝি, কারণ সে তার ব্যাপার নিয়ে ব্যস্ত। অ্যান্ড তারপরেও যে আমি বাসায় আসলাম, তারপরেও কোনো খোঁজ খবর নাই, তোর মা তোর পা ভালো হয়েছে, তুই এখন হাঁটতে পারিস।
আমি আবার নতুন করে হাঁটা শিখছি, জানেন? আমার একটা সার্জারি হওয়ার পর আমি নতুন করে হাঁটা শিখছি। একটা প্রথম বাচ্চা যখন হাঁটা শিখে আমি ওভাবে হাঁটা শিখছি, আমি হাঁটা ভুলে গেছিলাম। অ্যান্ড ওই মোমেন্টটাতে আমার মায়ে কিন্তু কাঁধে করে নিয়ে নিয়ে সে হাঁটাগুলো আমাকে শিখাইছে। আমি কিন্তু তার এফোর্টস পাই নাই, তখনও তো সে জানে, তখনও তো আমার বয়স কি 18 বছর হয়েছে কি হয় নাই, না ম্যাট্রিক তো দেই নাই, হয় নাই। যাই হোক, একটা মরার মতো মানুষ তখন তার এফোর্টসটা করেছিল, তখন তার খোঁজটা করেছিল। ওই হাসপাতালের পর আরও 2টা হাসপাতাল আবার চেঞ্জ হয়েছে। আমি 6 মান্থস এই পিরিয়ডে যাচ্ছিলাম, তারপর তার খোঁজ খবরগুলো কই। তখন কি সে ওই একই যে ওই যে আমি কি দেখতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছিল দেখে আসি নাই, ওই একই কমপ্লেন আমার তাহলে নিতে হবে? এই যে তখন থেকে আমি বলা স্টার্ট করি যে আমার বাবা নাই, বাবা মারা গেছে। খুব ভালো যাচ্ছিল, আমি আমার মতো আমার ফোকাসে আমার মা সহকারে মিডিয়াতে টুকটাক করে আগাচ্ছি। বাই দিস টাইম আমার বিয়ে শাদিও হয়। একটা সেকেন্ডের জন্য কখন আমার মাথায় ফিলই করে নাই তাকে জানানো উচিত যে আমি বিয়ে করতেছি বা আমার বাচ্চা কাচ্চা হয়েছে বা এই লোকটা কি মারা গেছে না বেঁচে আছে, আমার আর জীবনও কখনো ফিল হয় নাই। হি ডিডন্ট কল ইভেন? না, ও কল করে না, আসে নাই? না, কাউকে দিয়ে খোঁজ নেয় না, না, মিরপুরেই থাকে? মিরপুরেই থাকে। তোমারও ইচ্ছে করতো না সে খোঁজ নিক? ওই যে বললাম, এর আগ পর্যন্ত যখন ফার্স্ট দেখা হয়, তারপর একটু একটু ইচ্ছা, 2-3 বার হয়তো দেখা, তারপর সেইবার নিজে প্রথম যাওয়া, তারপর এতদিন ছোটবেলা থেকে শুনে বড় হওয়া, ওই টাইমে নিজে ফিল করা, তারপর তো আমি বলি যে আমার বাবা মারা গেছে। তারপর এই ছোটবেলার থেকে আমার বিয়ের পর আমার বাচ্চা হওয়ার পর পর্যন্ত জার্নি আমার মার সাথে, আমার মাটাকে নিয়ে আমি থাকা। আর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার ম্যারিটাল লাইফে অনেক বড় একটা ঝামেলা যায়, সেটা নিয়ে পরেই কথা বলবো। আজকে ওইগুলো নিয়ে বলার ওই শক্তি আমার নাই। ওই যে বললাম যে কখন আমার ফিল হয় নাই যে আমি ব্রোকেন ফ্যামিলির, এই টাইমে এসে এই ফিলটা না হলেও পারতো আমার সাথে। তো মা নিয়ে একা 2 বাচ্চা নিয়ে আমি আছি। আমার মাও আমার মতো আসলে অল্পতে অনেক খুশি, আর মাও একা বড়, মানে একা তো এখন একটু মানে একটা বয়স পিরিয়ড হয়ে গেলে তখন একাকিত্ব মনে হয় অনেক মানে পেয়ে বসে। এখন ওই যে আমার তো আর্নিং সোর্স, একদিন আমার মার ফোন, আমি বাইকের পিছনে ঘুরতেছি আর ফোন আসতেছে, বাট মার ফোনটা দেখে তখন মার ফোন রিসিভ করি। এই তোর বাপ এতগুলো ফোন দিতেছে, তোর বাপ ফোন দিতেছে, ফোন ধরতেছিস না কেন, এই সে হ্যান। আমি না মানে অবাক হইলাম, বাপ ফোন দিতেছে ফোন ধরতেছিস না কেন, এতদিন পর খুঁজা বের করছে, মানে কি হয়েছে আমাদের একটা, আমি মুন্ডার পিছনে, মানে আমি পড়ে যে যাই নাই ভাইয়া, এটাই অনেক। এটা ধরেন 5-6 মাস আগের একটা কাহিনী, 5-6 মাস আগের কাহিনী, মানে 24-এ? হ্যাঁ 24-এর লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর হবে। এটা একটু সুন্দর করেই বলি। আমাদের একটা বাড়ি আছে 6 নম্বরে, তো মানে ভাড়া তো ধরেন এমনি এমনি চেঞ্জ হয়, বাড়ি তো নিজের বাড়ি আছে সেটা জানি, মানে সেটা এতদিন পর সে জানলো যে নিজের বাড়ি তো আছে। কে জানলো? মানে ওই যে ওই লোকটা আর কি, মানে তার এখন বলো না এখন কিভাবে আসলো। আর মা ফোন দিয়ে বললো হঠাৎ, এই তোর বাপ তোরে ফোন দিতেছে, পাইতেছে না, ফোন ধরস না কেন, মানে এইভাবেই আমার মার ফোন কথা। মানে আমি খুব অবাক হইলাম, আর অবাক হয়ে আমি আমার নিজের কাজই আসলে দৌড়াইতেছিলাম। আমি খুব বেশি এটাতেই না, কারণ এরকম ওই আগে মাঝে মধ্যে আসতো। তো কি হয়েছে, আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িতে, কার নামে বাড়ি? আমার নানির বাড়ি, অ্যাকচুয়ালি নানির বাড়ি আমার মাকে হেবা করে দিচ্ছে। তো এই বাড়িতে গিয়ে সে আমাকে খুঁজে বের করছে, আমাকে খুঁজে বের করার জন্যই নাকি ওই এলাকায় গেছে। না ওই এলাকায় যাওয়ার একটা পারপাস ছিল, ওটা পরে বলবো। ওই এলাকায় যাওয়ার একটা পারপাস ছিল, এলাকায় যাওয়ার পর মনে হয়েছে এই এলাকাতে তো আমার মানে বউ বাচ্চারা থাকতো, বউ বাচ্চার বাড়ি, তুই খবর নিয়ে দেখি তো কী অবস্থা। তারপর খবর নিতে গেছে, আমার নাম্বারটা সে ম্যানেজ করতে গেছে ওখানে, লামিয়ার নাম্বার। এখন লামিয়ার নাম্বার ওখানে কেউ দিতে পারে নাই, আমার মামির বাসা ওইখানে, মানে মামির নাম্বারটা সে প্রথমে পায়। এখন সে খুব নাকি চাচ্ছিল প্রথম নাম্বারটা আমারই পাক, কারণ আমাকেই ফোন দিবে, আমার সাথেই কথা বলবে। হ্যাঁ মানে ওটা বলা যখন আমাকে বলছে সেইটাই বলতেছে আর কি, বাট সেটা পেয়ে ওঠে নাই। মামির নাম্বারটা পেয়ে খুব বেশি একটা খুশি হয় নাই। মামিও যখন নাম্বারটা দেয় আমিও যে ফোন ধরতেছিলাম না পারতেই আমার মাকে নাকি ফোন দিল, সে চায় নাই মাকে ফোন দিতে।
মামিরটা পেয়েও তার ভাল লাগে নাই, প্রথমটায় আমাকে পেতে চাচ্ছিল বাট পাওয়া হয় নাই দেখে অনেক চেষ্টা করেও আমার মাকে ফোন দেওয়া লাগে। তারপর আবার মার কাছে তারপর বলার পর তারপর মাকে দিয়ে জানানোর ব্যাপারটা আসলো যে আমাকে জানাতে যে আমি ফোন দিচ্ছি, আমি ফোন দিই। তারপর আমি আম্মা যখন অনেক কথা বলে আমি বললাম যে আমার অনেকগুলো কাজ আছে, আমি শেষ করে আমি বাই দিস টাইম ফোন দিচ্ছি। তো ওই এত কাজের মধ্যে হারাই গিয়ে দুপুরে যে বলছে আমি আর ফোন দিতে আমার মনেও নেই, আমি আমার কাজে ব্যস্ত। সন্ধ্যাবেলা একটা ফোন আসে, যে ফোনটা আসলে তখন আমি কাজ করতেছিলাম বিধায় আমি ফোনটা তখন ধরি। হ্যালো, কে? মানে আপনি ভয়েসে যদি ওই ফিলটাও আপনি পান না, আপনার কাছে খুব ভাল লাগতো যে এত বছর পর বা কোনো কিছু করে বা আপনি ফোন দিয়েছেন আপনার মেয়েকে, ভয়েসের একটা টোনও বোঝা যায় খুবই নর্মালভাবেই একটা ফোন। হ্যাঁ, আমি তো মানে নর্মালভাবে বলতে কি, মানে সকাল থেকে ফোন দিতেছি, খুঁজতেছি, পাচ্ছি না তোমাকে, সন্ধ্যা হয়ে গেল, তারপরে এই যে ফোন দিলাম, এই যে পাইলাম, মানে ব্যাপারটা এরকম। তারপর তখন আমার মোবাইলে 2% চার্জ, অ্যান্ড আমিও তখন আবার ওই বাইকের পিছনে, মানে এত জ্যাম রাস্তাঘাটে, জ্যাম এড়ানোর জন্য বাইকে বাইকে সেদিন আমার ঘোরা, আমি সেদিন অনেক ব্যস্ত ছিলাম। আমি তখন হচ্ছে তার কথার মোমেন্টাম শুরু হবে কেবল, তা আমি বললাম আমার মোবাইলে 2% চার্জ, এখন আমি খুব একটু দৌড়ের মধ্যে আছি, আমি বাসায় যাই, বাসায় যেয়ে আমি ব্যাক করতেছি। ঠিক আছে, আমি জাগনা থাকি, বাসায় যেয়ে ব্যাক করো। আচ্ছা ঠিক আছে। তারপর কাজটা শেষ করে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমি ব্যাক করি ফোন। ব্যাক করার পরে কী হয়েছে, ওই যে যেই অভিযোগগুলো আমি বললাম না, সেই অভিযোগগুলো তাকে আমাকে কখনো কোশ্চেন করা হয়নি, সবসময় তো আম্মা এক অভিযোগ, তার কাছে গেলে তার এক অভিযোগ। তো তাকে ওই অভিযোগগুলো জিজ্ঞেস করার জন্যই আসলে রাতে তখন আমি ফোনটা ব্যাক করি। ফোন ব্যাক করলাম, হ্যাঁ হ্যাঁ মা ঢুকছো বাসায়, কী অবস্থা, কেমন কি, এত সুন্দর করুণ কণ্ঠ। আমি না পটে যেতে লাগলাম ফোনে রাত্রেবেলা। তারপর আমি বলছি আপনার সাথে কথা শুরু করার আগে আমার 4-5টা কথা আছে, সেই কথাগুলো আমি আপনাকে বলবো, আর কথাগুলোর অ্যান্সার দিবেন আপনি আমাকে। তারপরে যে জিজ্ঞেস করলাম, এই যে আপনি বললেন আপনি নাকি আমার মাকে বলছিলেন বা নিজের বাড়ি এই সেই এগুলো বলে পটায় নাকি মিথ্যা কথা বলে বিয়ে করছেন, তারপর আমার মার অনেক বড় পেট নিয়ে নাকি আপনি হচ্ছে এরকম প্রডিউসারদের কাছে পাঠাতেন আপনাকে মুভিতে নেওয়ার জন্য। তারপর আমার মার হাসপাতাল থেকে যখন আমাকে ছুটাই নিয়ে বের করে, আমার সব থেকে বড় কষ্ট লাগার বিষয় হচ্ছে আমার মা নাকি গোল বিক্রি করে তারপর আমাকে ছুটায় নিয়ে আসতে হয়। এরকম আরও 4-5টা তাকে আমি কোশ্চেন দিই, সে চুপ করে থাকে, কোনো কথার অ্যান্সার দেয় না। তখন অ্যান্সার দেয় না, বাট মানে ভাবভঙ্গিতে এরকম করতেছে যে আমার কাছে অ্যান্সার পাইনি দেখে আমার কাছে মনে হচ্ছে সবগুলো সত্য। অ্যান্ড সে রিয়েক্ট কেমন করতেছে, তার রিয়েক্ট আসলে আমি কিছু বুঝতেছি না। ওকে ফাইন, আমার কোশ্চেন অ্যান্সার শেষ হলো তার কাছে, সে আমাকে কিছু বললো না। পরের দিন কি হলো, যেই কষ্টটা আমি যে পাইলাম সব থেকে বেশি, পরের দিন সকালে মানে আমি তখন মানে আমার কাজকর্ম মিরপুরে, আমি তখন বসুন্ধরা বাবুদের স্কুলের জন্য শিফট হয়েছিলাম, সো আমি মিরপুরে থাকতেছি, আমার আরেকটা বাসায় আম্মা বসুন্ধরা। মানে আম্মার সাথেও তার যে ফোনে কথাবার্তা এত হচ্ছে বাকি আমি আসলে জানি না। এই যে তাকে যে আমি যে কথাগুলো বললাম এগুলো, সে সকালবেলা উঠে আম্মার সাথে কোন প্যাকেজে যে বলছে আমি জানি না। আমার মা যে মানুষ, আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি যে আমি লয়ার হব, LLB পড়বো, উকিল হয়ে আবার বাপের বিচার করব, এই সে হ্যান ত্যান। অ্যান্ড সেই মা ফোন প্রথম মানে মানে আমি রাত্রেবেলা আমার মনে হয়েছে যে আমার মা যেগুলো বলতে পারে না বা করতে পারে না, আমি রাত্রেবেলা তাকে সেই লেভেলের ধরছি, জিজ্ঞেস করছি, এই করছি। আমার মা সকালবেলা ফোন, এই তুই কি পাগল, এত বছর পর একটা মানুষ ফোন দিছে, একটা মানুষ আসছে, এই মানুষ এইসব কথাবার্তা বলতে হয়, তুই কি পাগল, তুই কি চাস, মানে কি? তুই এগুলো কেন বললি, তুই কি পাগল, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই, এত বছর আগে কি হয়েছে না হয়েছে এগুলো কি তার বলার কিছু আছে? আমি যে বাপ ছাড়া বড় হয়েছি বা কিছু হয়েছি বা কিছু, জাস্ট সেই দিনের ফোনটা আমি ভেঙে যাই, একদম ভেঙে যাই। যে মানে আম্মু বোঝাইতে চাইলো আমাকে যে এত বছর পর সে আসছে, আমি এগুলো বলে ভাঙানি দিচ্ছি কেন, বিষয়টা আসলে এরকম। মানে এক কথায় যদি আমি বলতে চাই, তুমি তোমার বাবারে তারাই দিচ্ছ? তারাই দিচ্ছি কেন ভাই, সব কথাবার্তা আমি বললাম কেন, আমি তো এগুলো শুনে বড় হয়েছি, আমি তো এগুলো নিজে বানাই নাই। আমার আম্মুর ওই সেদিনের ফোনটা আমি আসলে আর নিতে পারি নাই।
অ্যান্ড এই লোকটার জন্য আমার মার সাথে মানে আমার মা তো বলে ফেলছে যে সে তার হয়তো ভালো লাগছে এত বছর পরে এই লোক আসছে এই সে হ্যান ত্যান। তোর হাজবেন্ড। বাট আমি তো আমার জায়গা থেকে যেটা বলার আমি বলছি, বাট আমার মা যে এই কথাটা বলতে পারছে বলাইছে, সে এই লোক কতটুক মানে সকাল 7টার থেকে আমার মার সাথে ফোনে কথা বলা স্টার্ট করতো বা এই সেই, এই লোকের কারণে আমার মা ফোন দিয়ে কথাটা বললো। মানে ম্যানিপুলেট অলরেডি করে ফেলাইছে। আমার না তখন মনে হয়েছে যে আমি যে ছোটবেলা থেকে যে ফিল নিয়ে বড় হইলাম, আচ্ছা তাহলে কি তুমি মিথ্যা বলছিলে আমাকে এগুলা সব? আমাকে এই কথাটা কেন শুনতে হইলো যে এগুলো কি পাগল, তোর মাথায় কাজ করে না, তুই এগুলো কেন বললি? আমার মা আমাকে যেভাবে নিয়ে বড় হয়েছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি এই যুগে আমার মার জন্য একটা টাকা খরচ করতে না হয়, আমি আমার মাকে নিয়ে যেমনি পারি আমি চলে যাই। কিন্তু সেই দিনের ফোনটা আমাকে একদম মানে যে আমি জানি না আমার কোন জায়গায় কষ্ট লাগছে আমার মার সেদিনের ফোন। তাহলে কি আমার কাছে সেদিন মনে হয়েছে দিন মিথ্যা বলছে? মেয়েকে দূরে রাখার জন্য বা মেয়েকে নিজের করে রাখার জন্য কি এগুলো আমাকে মিথ্যা বলা হয়েছিল? তাহলে একটা মেয়ের ছোটবেলা থেকে এরকম শুনে শুনে বড় হওয়া, ব্রেনটা এইভাবে নেওয়া, তোমরা তোমাদের মতো তো বললা, তাহলে একটা মেয়ের মানুষ বা একটা সন্তান তো ছোটবেলা থেকে ওটা নিয়ে নিয়ে বড় হয়েছে, তারা ব্রেন তো ওরকম হয়েছে, তোমাদের মন চেয়েছে তোমরা বলে ফেললা, বাট ওনার ভিতরে কি কাজ করছে এই যাবৎকালীন শুনতে শুনতে সেগুলো মাথায় আসছে, মনে আছে। তাকে জিজ্ঞেস করছে, ফোন ছিল মার, বলবে একদম ভালো হয়েছে বলবি, মানে এক্সপেকটেশন ছিল কি আর মানে পাওয়া হইলো কি? আমি না পুরো উল্টাপাল্টা হয়ে গেল আমার সব কিছু, যেটা কি শোনা লাগলো আমার। আমি আমার মাকে কিছু বুঝতেই দিই নাই, কারণ আমার মার সাথে তর্কেই জড়ানো যায় না, কারণ সে বুঝেই না যে আমি কি বলতে চাই। আর মা আসলে এখন পর্যন্ত আমার বুঝেন না যে আমি আসলেই কী চাই। আমার মাকে আমি অনেক ভালোবাসি, আমার মাকে আমি কখনো বুঝাইতেই পারি নাই যে আমার মাকে আমি অনেক ভালোবাসি। ভালো না বাসলে ওই যে বললাম আমার মার সাথে আমার সম্পর্ক সবসময় সাপে নেউলে, বাট বিয়ের পর পর্যন্ত কিন্তু একসাথে থেকে থেকে আসা, তো সেই থেকে আসা ব্যাপারটাতে আমার মা কিন্তু আমার সাথে লাস্ট 4-5 মাস যাবত নাই। আমার মা বড় মাছ খেতে পছন্দ করে, আমার মা ভোজন রসিক, আমার মা এই সেই, তো ওরকম চিন্তা করে বাজার আমি করতাম বাজার, বাসা ভর্তি ভর্তি বাজার, বাসা ভর্তি ভর্তি বাজার করে করে আমার মানে বাজার শেষ হওয়ার আগে বাসায় বাজার আনা। তারপর আমার মার কমপ্লেন, বাজার ধর আপনি 5 দিন 7 দিন রান্না করে খেতে পারবেন, তার আগেও বাসায় কমপ্লেন, ফোন বাজার শেষ হয়ে গেছে, বাজার শেষ হয়ে গেছে। মানে বয়স্ক হয়ে গেলে একটা কেমন ব্যাপার কাজ করে না একটু এরকম। মানে তার মধ্যে আমি বুঝতাম যে আসলে একটা পার্টনার ছাড়া বড় হওয়া, একা থাকে বাসায় সব কিছু, আমি তখন একটা সময় ঝগড়া করতাম, আর্গুমেন্ট করতাম, তারপর সাইলেন্ট হয়ে মানে গেছি একদম, থাক আচ্ছা ঠিক আছে, কানে ঢুকালে ঝগড়া করলেই আরও নষ্ট হবে, চুপ থাকি আমি চুপ থাকা প্যাকেজের মধ্যে চলে গেলাম। চুপ থাকা প্যাকেজে আম্মা আমি হ্যাঁ আছি আমার একটা ইচ্ছা ছিল তাকে নিয়ে। বাই দিস টাইম এন্ট্রি অফ দিস হিরো। তারপর যেটা হতে লাগলো, ওই যে প্রথম ফোন যেরকম কেন আমার মা তাকে তখন বলতেছে, মানে তাকে কি বলে ওটাকে, মানে মেকআপ করতেছে কথাটা। আসলে তখন তো যে বাচ্চা কাচ্চার বার্থডে টার্থডে করতাম, অন্য বাচ্চার মারা বাবার আসলে তো বলতো নিজেদের বাসায় এসেই, তখন আমিও বলতাম এরকম নিজেদের বাসায় এসে, মানে অদ্ভুত অন্য রকমের কথাবার্তা। সকালবেলা আবার উনিও আমাকে ফোন দিল, তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার তো আমাকে দেয় নাই, বাট আমার মার সাথে, আমার মা তো বয়স্ক মানুষ হয়ে গেছে, তাকে তো কথা দিয়ে হিল করে ফেলতে পারবে। আর আমার মা হয়তো বা চাইছে বয়সকালীন অবস্থায় আমি তাকে সময় দিতে পারি না, তার রাত্রেবেলা প্রত্যেকটা সময় রাত্রেবেলা যখন 12টার দিকে ওষুধ খাইতে যায় তখন তার মনে পড়ে তার ওষুধ নাই, তখন তার মনে হয় ফিল হয় যে আমার কেউ যদি একটু ওষুধ নেই তো ভালো লাগতো না। ওই টাইমে এমন একটা মানুষ তার কাছে গেছে আর আমি ভিলেনের মতো একটা রোল প্লে করে ফেলছি। আচ্ছা, সো এখানে ঠিকঠাক খুব ভালো কথা, তার সাথে আমার কথার মোমেন্টে মানে ওই বাবা ম্যাটেরিয়ালটার সাথে কথা বলার মোমেন্টামে আমি তাকে বলতেছিলাম যে আসতেই পারে, কোনো সমস্যা নেই, আমি এতটাই মানে বড় মানসিকতা নিয়ে মানে বড় হয়েছি মনে হয় আমার, যে আমি এই সময়ও তাদেরকে যদি
মানে ধুমধাম করে বিয়ে শাদী করে, আমি মেয়ে হয়ে আমার কাছে এটা খুব ভালো লাগতো। আর আমি তাকে ফোন দিয়ে বলি, তার সাথে আমার মানে একদম কন্টিনিউয়াসলি 2-3 দিন 4 দিন যাবত কথা হয়। এমন এমন কথা শুনলাম, এগুলো আসলে এখন না বলি, ওই যে আমার মাকে ভিলেন বানানোর জন্য আপনি লিমিট ক্রস লেভেলের কথাবার্তা বলে ফেলবেন, মানে সেটা আমি বলতে চাচ্ছি না এখন। সেরকম সেই ট্রাইংয়েই আছে, সে আমার সাথে সেই ট্রাইংয়েই আছে। অ্যান্ড আমার মা ফোন দিয়ে উল্টা বুঝতেছে। তাকে আমি একটা কথা বললাম, শুনেন আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার সাথে আপনার যা কথা হয় না কথা হয়, আল্লাহর হস্তে আমার মার সাথে যে এগুলো আবার কথাবার্তা বলবেন না। তার সাথে আপনার কোনো কথাবার্তা হইলে তার অনেক কেয়ারের অভাব, তার অনেক ভালোবাসার অভাব, তার সাথে যদি আপনার কথা বলতেই হয় আপনি ওই টাইপের ওই মোমেন্টামের কথাবার্তা বলেন। কোনো কমপ্লেইন বা কোনো কিছু অতীত এগুলো নিয়ে আল্লাহর হস্তে আপনি কোনো কথা বলেন না, কথা বাড়ায়েন না, টানাহেঁচড়া করেন না। অ্যান্ড আমার সাথেও তো যা বলার ছিল, যা বোঝানোর ছিল আপনার বোঝানো শেষ, আমার সাথেও এগুলো বাড়ায়েন না। এগুলো নিয়েই তো থাকলাম, অতীত নিয়ে টানাটানি করেন না, আল্লাহর হস্তে আপনি কথা বলেন না। একটা কথার মোমেন্টামে আমি এটা বললাম। তারপর একটা সুন্দর কথার মোমেন্টামে আমি বললাম কি, আচ্ছা শুনেন, এই যাবৎকালীন আমি তো অনেকবারই দেখলাম আপনি টুকটাক আপনার অনেকবারই আসা যাওয়া, আসলে প্রথম ভালোবাসা প্রথম ওয়াইফ তো, এর জন্য হয়তো বা এরকম অনেকবারই আপনি আসছেন গেছেন, আর লাস্ট মোমেন্টে আবার এখন আসলেন। এক কাজ করেন, লাস্ট জীবনটা আপনারা একসাথে সুন্দরভাবে থাকেন, চলেন আমি আপনাদেরকে সুন্দর করে সেট করে দিই। আর আমার 2 বাচ্চা কাচ্চা হয়েছে, সে জানে, দেখা করার জন্য উদ্গ্রীব, আমাকে দেখতে চায় না। আমার বাচ্চা মানে মেয়ের সাথে নাকি আমার মেয়ে আবার মানে এত মিশুক, মানে রাস্তায় ছেড়ে দিলে যে কোনো কাউকে সে আপন বানায় ফেলবে। এখন ওই যে ফোনে ভিডিও কলে কথাবার্তা হয়েছে, আমার মেয়েকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে। এখন বাই দিস টাইম ওই যে বললাম আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার একটা পার্লার আছে, সেটা হচ্ছে মফস্বলে, ঢাকার বাইরে। তো আমার এই কিছু ব্যাপার শেষ করে আমি ভাবছিলাম যে আমি একসাথে দেখা করব, মানে আমি আমার বাচ্চা কাচ্চা সহ আমার বাপের সাথে প্রথম আবার দেখা করতেছি, আর বাচ্চা কাচ্চা সে দেখবে, মানে এটা দেখারও তো একটা মানে অধিকার আমার আছে। আচ্ছা আমি দেখি তো কেমন করে তারা। এখন সে আমাকে খুব বলতেছে একটা দেখা করার ডেট ফিক্স করতে, আমি তো করব। আচ্ছা মিস করে গেলাম, ওই যে বললাম যে একসাথে আপনারা হন, আমি এটা সেট করে দিই। কয় মা রে, জীবন যতটুক যা গেছে গেছে, লাস্ট যতটুক জীবন বাইচা আছি ওই জীবনটা নরক জাহান্নাম হয়ে যাক, ওইটা আর চাই না। অ্যান্ড ওই যে একটা কথা বললা, ওই যে প্রথম ভালোবাসা বা প্রথম ওয়াইফ হিসেবে বারবার হয়তো বা আসা, না রে মা, প্রত্যেকটা বার আসা হয়েছিল তোর কারণে। ওকে, আমার কারণে কিন্তু আসা হয়েছে। লাস্ট 4-5 মাস যাবত, মানে ওই যে 6-7 মাস যাবত তারা কিন্তু একসাথে থাকতেছে, আমি কিন্তু তাদের কাছে না। করতে কি হইলো? আমার কারণে আসা হয়েছে, কিন্তু আমি একসাথেও করে রাখতে চাইছিলাম, কিন্তু অনুষ্ঠান করে বুঝলামই না রাখতে চাইছিলাম। জিনিসটা, এখন তারা কিন্তু দুজন একসাথে, এই আমি মানুষ কিন্তু নাই সেখানে। বুঝলামই না কিন্তু আমি। আমার কি অবাক হওয়া বা জিদ হওয়া বা তাকে মানে 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 আমার মোমেন্টামটা কি এখানে বেশি মানে মনে হলো যে বিচির মতো ছুঁড়ে ফেলে দিল খাওয়ার পরে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। থ্রো করলোটা কোন আঙ্গিকে, কেন? তাইলে এই এত দীর্ঘদিনের এই কষ্টের মানে কি, যন্ত্রণা দেওয়ার মানে কি, ওই অভিশপ্ত জীবনের মানে কি? আবার এই ফিরে আসার অর্থটা কি, কোন প্রয়োজনে? যে প্রয়োজনে ব্রোকেন ফ্যামিলি হয় আর বাচ্চারা সাফারার হয়। এবং সব বাবা বাবা হয় না। কোন প্রয়োজনে বলছিলেন না, তাদের তখনকার মোমেন্টামে তারা মনে হচ্ছিল সে সের জায়গায় বেশ, সে অনেক কিছু করে ফেলতে পারবে, তাদের সকল কিছু করার পর লাস্ট মোমেন্টে এসে মনে হয়েছে যে মানে খুঁজে বের করছে। আমার মা তো কাউকে খুঁজতেও যায় না, কিছু করতেও যায় না, আমার সাথেই ছিল। সেই আসলো আবার সে। অ্যান্ড ওই যে বললাম না, আমাদের বাড়িতে গিয়ে আমার নাম্বার খুঁজে বের করা, সে হচ্ছে নাকি উবার চালায় এখন। ওই উবার চালাতে গিয়ে ওই এলাকায় নাকি একটা কাস্টমার নিয়ে যাওয়া হয়, সেই সুবাদে মনে পড়ছে এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা, একটু নাম্বার খুঁজি। অ্যান্ড ওই নাম্বার খোঁজার পরে আর কি যে এই পিরিয়ডটা। আর ওই যে থার্ড ওয়াইফটা ছিল, সেই থার্ড ওয়াইফটাও তার সাথে এখন আর নাই। কতগুলো বাচ্চার জীবন নষ্ট জানেন, একটা বাচ্চাও কিন্তু তার সাথে নাই। আমার মাটাকে নিয়ে সে এখন আলাদা। সেকেন্ড ওয়াইফের যে বাচ্চাটার কথা বললাম, সে বাচ্চাটাও মানে সে ছেলেটার সাথে আমার দেখা হয়েছে, মানে বাই দিস টাইম ওই যে আম্মার সাথে থাকার কারণে
আমিও মানে অনেক রাগ গোসা বান্ধ হয়েও চিন্তা করছিলাম আচ্ছা যাই দেখি থাকি একদিন থাকতে গেছিলাম ওই বাসায়। তারপর মনে হয়েছে এখানে থাকা ইম্পসিবল। মানে জোয়ান বয়সে যে লেভেলের ঝগড়াঝাটি বা যে লেভেলের কমপ্লেন ব্যাপারগুলো করতো তারা এখনও এগুলো করে। বাট আমার মার তো আল্লাহর রহমতে সে স্টেবল এখনও, তার কেউ লাগবে না, মেয়েকেও লাগবে না। বাট ওই যে সে তো স্টেবল না, আসার পরও 4-5 লাখ টাকা আমার মার কাছ থেকে নিয়ে ফেলছে, আমি জানিও না। আমার মা আমার 50,000 টাকা দিতে গেলে 50 বার চিন্তা করে। মানে সে খুব মানে কি বলে সেভিংস একটা পার্সন, নিজের পিছনে অনেক খরচ টরচ করবে কিন্তু সেভিংস করে আল্লাহর রহমতে সে এই সময়ে খুব ভালো স্টেবল। সে হয়তো বা বুঝছে ওই পিরিয়ডটা যেটা অনেক শেষ অভাব দেখছে, এর জন্য হয়তো বা সেভিংস ব্যাপারটা তার মধ্যে আসছে। সো লামিয়া, যদি তুমি বলো যে ধরো আজকে আমরা যদি বাবা দিবসের কথাই চিন্তা করি, এই যে আমার মা যে এত খারাপ মানুষ, নরকে নাকি চান না, 6-7 মাস যাবত আমার মার সাথে কি করেন? আমার মার 4-5 লাখ টাকা নামাইলেন কেন? আমার ভয় কি এখন জানেন? আমার মা মানুষ মরার শোক মানে নিতে পারবে, খুব সহজে চড়ায় উঠতে পারবে, বাট টাকা পয়সা তার নষ্ট হয়ে গেছে এটা নিতে পারবে না। কারণ তার ওই যে বললাম মেলা করতো, মেলা করে একটা ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে সে বাসায় আসছে। তো বাসারই কোনো স্টাফ দ্বারা কোথাও বলা হয়েছে যে এরকম টাকা টুকা আছে ঘরে, ডাকাতি হয়েছে। ওই যে গেটটা মানে আমি ছোটোবেলার থেকে আসলে আমার কমপ্লেন শুনেই বড় হইতে হয়েছে। আমি মানে সবাই মিলে একটা গোল মিটিং, একটা সাকসেসফুল ফেয়ার করে আসছে, ভালো টাকা ইনকাম করে আসছে, একটা গল্প গুজব হইতেছে বাসায়। এখন বাসায় মানে কলিং বিল আসছে। এখন আমি যেটা করি সবসময় আমি সেটাই করছি সেদিন, গিয়ে এরকম একটা সোফায় করে উপরের সিটকিনি খুলে দিচ্ছে আর অনেকগুলো টাকা ঢুকছে। আমি মামা করে ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পর আমাকে হচ্ছে মানে অনেক আমার নানু হচ্ছে, আমি আমার নানুর কাছে আমার বললাম আমার মা যেহেতু আর্নিং সোর্স ছিল আমার নানুর কাছে বড়, আমার নানুকে আমি আম্মা ডাকতাম। তো ওই ডাকাত দল তো জানে এখানে টাকা আছে, বাট টাকাটা কোথায়? অনেক কিছু শেষ করার পর যখন লাস্ট পর্যন্ত হয় নাই, আমার সাথে আবার খুব আমি মামা বলতেছি, চকলেট খাওয়াচ্ছে এসে হ্যান ত্যান। লাস্ট মোমেন্টে যখন আমাকে ছুরি ধরে যে এখন কিন্তু তোর মেয়ের একদম চোখ উঠাই ফেলবো ছুরি দিয়ে। তারপর আমার নানির কাছে চাবি ছিল, নানি চাবিটা ফিকে মারছে যে ভাই নে আমার নাতিনটা ছেড়ে দে। তারপর যা টাকা পয়সা ছিল ওগুলো নিয়ে তারা ভাগে। তা আমার মা একদম মানে কি বলে যে কোমা টাইপের ওইরকম ব্যাপারে চলে গেছিলো ওই টাকা পয়সার হারানোর শোকে। তা আমি না আসলে এখন ওই ভয় পাই যে তার লাস্ট যেই ব্যাপারটা আছে মানে ভালোবাসার থেকে এসে লাস্ট পর্যন্ত কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আমি তো কথার মিল পাই নাই, যে কথা দিয়ে শুরু করে আপনি আসলেন অ্যান্ড যা দেখালেন এখানে তো মিল নাই। এর জন্য হচ্ছে আমার ভয় আসলে এর ভিতরে। আর আমার মা অন্ধ, সে আমার মতো ভালোবাসার কাঠের চশমা পরে থাকলে কিচ্ছু আশেপাশে দেখে না, সেই অন্ধ কাঠের চশমা পরে সে মনে করছে লাস্ট লাইফটা তার, আসলে সেই চাওয়ার অধিকার অবশ্যই আছে যেহেতু আমি ওইভাবে পাইনি তাকে সময় দিতে। আল্লাহ ব্লেস। বাট হচ্ছে কি বার বলবো, আর মার কোনো ক্ষতি না হোক একদম। তুমি আপনার বাবা না পাও, সে একজন হাজবেন্ড পাক। আমি বাবা না পাই, সে একজন হাজবেন্ড পাক, সে হ্যাপি থাকুক, বাট সে এই লাস্ট বয়সে কোনো সাফারার না হোক। বাট হবে, ফর শিওর হবে। আপনার মাধ্যমে আমি সবার সামনে ব্যাপারটা বলে রাখলাম, এরকম কোনো কিছু যেন হয় আমি বিচার পাইলে যেন বিচার চাইলে যেন বিচার পাই। এটা আমার মা আমাকে না জানিয়ে কিন্তু এরকম কিছু করে না। এত বড় একটা মানে আমার মা 4-5 লাখ টাকা কাউকে খরচ করছে, মানে এটা অনেক বড় একটা বিষয় যেটা আমার বের করতে হয়েছে খুঁজে খুঁজে। আম্মা বলতে চায় নাই, আমি খুব মানে ওই যে কথায় যে মিলতে পারি নাই, যে কথা বললো একটা হচ্ছে আর একটা ব্যাপার কি, আমি হয়ে গেলাম আলাদা, তারা একসাথে। আম্মা কি ব্যাপার কি কাহিনী কি? তার গাড়ি আগে উবার যেটা চালাতো আগে আরেকজনের ভাড়া করা উবারে সেই করে দিন শেষে সারাদিনে নাকি 1 লাখ টাকা পাই, মানে 1,000 টাকা নাকি পাইতো। তারপর যে বললাম আমি একদিন থাকতে গেলাম, তারপর খোঁজখবর নিলাম। কি খোঁজখবর নেওয়ার প্যাকেজে হচ্ছে আগে যখন আমাকে ফোন দিত যে বললাম 3-4-5 দিন টানা কথা হচ্ছিল, ভোরবেলা বের হয়ে যেত গাড়ি নিয়ে আর রাত্রের প্রায় মিডনাইট পর্যন্ত চালাতো। এখন সে বিকাল হয়ে যায় বাসার থেকে বের হয় না গাড়ি নিয়ে, অথচ গাড়ি এই মানে গাড়িটা কেনার পারপাসেই মা টাকা দেয় আর কি। সো এখন বিকাল হয়ে যায় বের হয় না। বা এই যে আমার কথা হচ্ছে আমি এতটাই মানে মানে কি বলে মানুষকে আল্লাহ মাফ করে দেয়, আমি তো মানুষ ভাই, আমি মাফ করব না কেন? এই যে এই মোমেন্টামটাতে ওই যে ফাদার্স ডে গেল, এই যে ঈদ গেল দুইটা, এই যে কোরবানি ঈদ গেল, একটা ফোন তো আসলো না ঈদ মোবারক মা। এখন তো একদমই কাছাকাছি ডিস্টেন্সে থাকি, সব বাদ দিলাম, এই 6 মাস আগের সব কিছু ভুলে গেলাম।
এই যে 5-6 মাস যাবত আমিও এর মধ্যে অনেক বেয়াদবি করছি, অনেক রাগারাগি করছি, অনেক কিছু করছি, জমে থাকার জিনিস তো বাড়াবেই। কিন্তু আপনার কি আপনার রাইটস কি? আমি তো এগুলা করি হচ্ছে আপনি আমাকে একটু কিছু করেন, আমাকে বুঝান যে হ্যাঁ ওই মেয়ের ব্যাপার, যেটা একবার আমার তো ভালো জিনিসই মনে থাকে যে ওই যে বার্থডে তার কাছ থেকে জানছি 15ই আগস্ট, আর হচ্ছে ওই মা বলছিল পুরো এলাকায় মেয়ে হয়েছে দেখে মিষ্টি বিলাইছে। আমার তো ওই ভালো লাগাগুলোই মনে রাখি, খারাপ ব্যাপারগুলো ভুলে যেতে চাই। তাহলে এই কয়েকটা মাস একটু দেখতাম, সেটা না করে মানে কমপ্লেন আরো ঝামেলা আরো জটিলতা এগুলাই। মানে আমি মার ওই যে বললাম না একদিন থেকে আর আমি মানে চিন্তা করছি থাক বাবা না। তার যে ছেলে ওই একদিন থাকার মোমেন্টামেই সে বলছিল বাবারে তোরে তো বুঝাইতে পারি নাই, বাট আমি স্বামী হিসেবে বা ছেলে হিসেবে সন্তান হিসেবে ভালো হতে না পারলেও বাবা হিসেবে একটা গ্রেট ফাদার। এটা কখন বলে? ওই যে তার যে সেকেন্ড যেই বেবিটা সেকেন্ড ঘরের, সে বেবিটা ছেলে বেবি সামনে ছিল, অ্যান্ড সেই বেবিটাকে সামনে রেখে মানে আমাকে বুঝাইতে চেষ্টা করলো যে তোরে দিতে পারি নাই, কিন্তু যে আমার একটা বাচ্চা আছে, ওই কথার জন্য বলতেছে আমি সন্তান হিসেবে বা স্বামী হিসেবে বেস্ট না, কিন্তু আমি বাবা হিসেবে বেস্ট। আমি খাওয়াটা এই করে রেখে ট্রাস করে তার দিকে তাকালাম, আর বাচ্চাটার দিকে তাকালাম। তখন আমি বললাম কি আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এটার জন্য হয়তো বা অনেকে বলে আমি অ্যারোগেন্স, হয়তো বা বেয়াদব, বাট আমি ভিতরে রাখি না কথা, আমি সামনাসামনি তখনই বলে ফেলতে পছন্দ করি। তখন আমি বললাম আসলেই? তখন ওই বাবা ভাইয়াকে, আমার ছোট ভাইটাকে বলতেছে যে হ্যাঁ আই তাই না, আসলেই না? ছোট ভাইটা বলতেছে আমি হুতেই বুঝে গেছি যে হুর মধ্যে অনেক কিছু আছে, অ্যান্ড আসলেই সত্যি হুর মধ্যে অনেক কিছুই ছিল। অ্যান্ড সেদিনটা তার সাথেও ওই ভাইয়ার লেগে যাওয়ার পর ওই ব্যাপারটা ওই যে মার সাথে যেটা করলো যে আমি মাকে ওই কি বলে ভাঙানি দিতে আসছি, তখন আমার সাথে ওই যে সেই দিন আমি যে বের হয়ে আসলাম যে না ইম্পসিবল, এখানে থাকা যাবে না, সে বুঝাইতে চেষ্টা করলো যে তার ছেলেকে আমি কোনো কিছু ব্রেন ওয়াশ করার ট্রাই করতেছি। আমি কেন ব্রেন ওয়াশ করার ট্রাই করব? আমি থাকতে পারলাম না আপনার সাথে। এই যে ভাইটার কথা বললো যে সে নাকি বেস্ট ফাদার, সেই বাচ্চাটাও কিন্তু তার সাথে থেকে বড় হয় নাই, সেও তার নানির কাছে থেকে বড় হয়েছে বা কার কাছে থেকে বড় হয়েছে। কেন? তার যে থার্ড ওয়াইফ ছিল, তার থার্ড ওয়াইফটা এই বাচ্চাটাকে মেনে নেয় নাই। তাহলে আপনি যে একটা ফাদার ফিগার, আপনার মুখটা কোথায় ছিল? আপনি কেন সেই মহিলাকে বলতে পারেন নাই যে না, একটা মেয়ে হারানোর কষ্ট তো আপনার অলরেডি আছে, আপনি এই বাচ্চাটাকে নিয়ে সাথে নিয়ে কেন বড় হলেন না? আপনার এই বউ কমপ্লেন করবে আর আপনি এই বাচ্চাটাকে অন্য জায়গায় ফালাই দিবেন? হতে পারবে না। কিভাবে? তাহলে আপনি বেস্ট ফাদার হলেন কিভাবে? এই বাচ্চাটাকে আপনার সাথে বড় হয়েছে, বড় হওয়া দিচ্ছেন? হ্যাঁ, কি বড় হওয়া জানেন? ওই যে একটা মোমেন্টাম তো ছিল সাথে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, অতটুকুই করছে, তারপর ছেলেটা বড় হয়েছে কেমনে? এই এতটুকু বাচ্চা, আমার থেকে ছোট বয়সের বাচ্চা, সে বাচ্চাটা এখন নিজে আর্নিং করে নিজের সংসার নিজে চালাচ্ছে, নিজে সব কিছু করছে। তারপর ওর সাথে আমার 2-3 বার দেখা হয়েছে, ওর কমপ্লেনের অভাব নাই। তখন আমি করলাম যে ঠিক আছে ওকে ফাইন, লেট ইট বি। তারপর কি ভাইয়া ওই যে 3 নাম্বার ফ্যামিলিতেও 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোও কিন্তু তার সাথে নাই, মানে এখন তো আমার মার সাথে একা। মানে একজন মানুষ কতগুলো মানুষের কষ্টের কারণ। 3টা ফ্যামিলি করছেন, 3টা ফ্যামিলিতে 3টা বাচ্চা, ওই ফ্যামিলিতে 2টা বাচ্চা, একটা মানে আমার সামর্থ্য আল্লাহ অতটুক দেখ জানি, আমি সবগুলা আমি একটু দূরে থাকি, কারণ এখন ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে সব কিছু অনেক ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে। যে আমি যখন আমার ওই ভাই বোনদের জন্য অনেক ফিল হয় যে তোদের বাবা যা করতে না পারছে, আমি যদি পারি, আমার ওই সামর্থ্য হলে আমি সবাই নিয়ে ওরকম করবো, আমি একসাথে থাকবো, আমার ইচ্ছা এটা। ইনশাআল্লাহ। আর সে দেখেন সে চাইলেই কিন্তু পারে থাকতে। আমি বাবা ইস্যুটা এখানটা শেষ করতে চাই, এবং যদি তোমার অনুমতি হয় আমি তোমার লাইফের স্ট্রাগল সংসার লাইফে ঢুকবো, বাট অন দ্য অ্যানাদার এপিসোড, নট টুডে। হ্যাঁ, অনেক বেশি কিছু মনে হয় বলে ফেলছি বা জানি না আসলে আমার